বন্ধুর প্রেমিকাকে তুলে আনতে গিয়ে ভুল করে অন্যময়াকে তুলে নিয়ে এসেছে শ্রাবণ। অজ্ঞান মেয়েটা শুয়ে আছে বিছানায়, পিছমোড়া করে হাত দুটো এখনো বেঁধে রাখা আছে। টুথপিক দিয়ে শুয়ে শুয়ে দাঁত খুঁচিয়ে ভাবছে শ্রাবণ, কি করা যায় এবার। মেয়েটার জ্ঞান না ফেরা পর্যন্ত তো কিছুই করা যাচ্ছে না। এই মেয়ের বাড়ি কোথায় তাও জানে না শ্রাবণ। মেজাজ কিছুটা গরম হয়ে আছে। শ্রাবণ ভেবে পায় না এই মেয়েগুলো কি মাখে মুখে যে তাদের আসল চেহারাই খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায় এই মেকআপের প্রলেপে। কথা ছিল পার্লার থেকে বের হলেই তামিমের প্রেমিকা রুবাকে নিয়ে আসবে। রুবা বের হওয়ার সময় তামিমকে মেসেজ পাঠিয়েছে সে বের হচ্ছে। শ্রাবণও ঠিক সেই সময়ই গাড়ি নিয়ে হাজির ছিল। মেয়েটা বের হতেই টান দিয়ে গাড়িতে তুলে ফেলে কেউ কিছু বুঝে ওঠার আগেই। তারপর গাড়ির স্পিড বাড়িয়ে মুহূর্তেই চলে আসে সবার চোখের আড়ালে। রুবার সাথে বডিগার্ডের মতো দুই ফুপু এসেছে। বিয়েটা হচ্ছে তার ফুফাতো ভাইয়ের সাথে। তাদের চোখ ফাঁকি দিয়ে রুবার চলে আসা সম্ভব ছিল না। রুবার বাসায়ও কড়া পাহারায় আছে রুবা। এটাই শেষ সুযোগ ছিল রুবার হাতে। শ্রাবণ দুদিন ধরে প্ল্যান করেছে কিভাবে রুবাকে নিয়ে আসবে, কিন্তু নিজের প্ল্যানের 12টা নিজেই বাজিয়ে দিয়েছে। কিন্তু শ্রাবণের কি দোষ? রুবাকে সে একবার দেখেছে মাত্র, আর তার উপর পার্লারে ঢোকে মেয়েরা এক চেহারা নিয়ে আর বের হয় অন্য চেহারায়। পার্লার থেকে বের হয়ে আসলে যেখানে মানুষ নিজের বউকেই চিনতে পারবে না, সেখানে বন্ধুর বউ তো অনেক দূরে। শালার এই মেকআপের জন্যই তো এই কর্মের হলো। শ্রাবণের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তামিম। থেকে থেকে ফোঁস করে ফুঁসছে। তামিমের মাথায় আইস ব্যাগ ধরে রেখেছে শাহেদ আর আরিফ। ইমন আর জায়েদ হেসে কড়াকড়ি খাচ্ছে একটু পর পর। কিছুতেই বিশ্বাস করতে পারছে না তারা, এত বড় একটা ভুল শ্রাবণকে দিয়ে হতে পারে। শ্রাবণের মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, কিন্তু ভেতরে ভেতরে চিন্তায় মরে যাচ্ছে শ্রাবণ। না জানি এই মেয়ের বাসায় এখন কি প্রলয় চলছে। নিজেকে ধাতস্থ করে তামিম শ্রাবণকে জিজ্ঞাসা করলো। এখন কি হবে? শ্রাবণ জবাব দিল না, এই মুহূর্তে কোনো জবাব দিতে চায় না। মাথায় তামিমের প্রেমিকার বিষয়টাও আছে, মেয়েটাকে বের করে আনতে হবে, কিন্তু কিভাবে করবে এটা। জ্ঞান পেতেই শবনম পিট করে চোখ মেলে তাকালো চারিদিকে। তার সামনে বসে আছে 6টি ছেলে। তাদের মধ্যে একজন মুখে ক্যাপ দিয়ে একটা ঠেলা গাড়িতে চিত হয়ে শুয়ে আছে। মাথার নিচে এক হাত ভাঁজ করে রেখেছে, আর এক হাত দিয়ে টুথপিক দিয়ে দাঁত খোঁচাচ্ছে। আর একজনের মাথায় পালাক্রমে আইস ব্যাগ ধরে আছে দুজন। বাকি দুজন একটু পর পর হাসছে। জ্ঞান ফেরার পর শবনম কোনো সারা শব্দ করছে না। সে আগে ঘাপটি মেরে থেকে বুঝতে চায় এদের উদ্দেশ্য কি। কিছুক্ষণ চুপ থাকার পর শবনম বুঝতে পারলো এরা ভুল করে শবনমকে তুলে নিয়ে এসেছে। সম্ভবত যেই ছেলেটার মুখে ক্যাপ দিয়া সেই তুলে এনেছে। এবার শবনমের কনফিউশন ক্লিয়ার হয়েছে। পুরো বিষয়টা শবনম আবার ভাবতে শুরু করেছে। শবনমের মা সায়েদা শবনমের বিয়ে ঠিক করেছে তার চেয়ে 15 বছরের বড় এক বয়স্ক লোকের সাথে। বয়স্ক না বলে লোকটাকে মুরব্বিও বলা যায়। শবনমের যথেষ্ট আপত্তি সত্ত্বেও মা বিয়ের আয়োজন করে ফেলেছে। কয়েকবার ভেবেছে শবনম পালিয়ে যাবে কোথাও, কিন্তু কোথায় যাবে সেটা ভাবলেই পালানোর চিন্তা বাদ দিয়ে দেয় শবনম। তার যাওয়ার মতো কোনো জায়গা নেই। এত বড় পৃথিবীতে মা ছাড়া শবনমের আর কেউ নেই। কিন্তু বিয়ের দিন যত এগিয়ে আসতেছিল শবনম ততই অস্থির হয়ে উঠেছিল। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যেমন বেপরোয়া হয়ে ওঠে, তেমনি শবনমও শেষ মুহূর্তে মরিয়া হয়ে যায় পালানোর জন্য। তাই সাহস করে শবনম প্ল্যান করেছে পালানোর। ঠিক করেছে পার্লার থেকে মায়ের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। তাই ব্যাগে করে বিয়ের শাড়ির সাথে তার জরুরি সব কাগজপত্র নিয়ে এসেছে। সারা জীবন অপছন্দের একটা মানুষের সাথে একসাথে নিচে থেকে জীবন কাটানোর চাইতে এই রিস্ক নিয়ে পালানোই উত্তম মনে হয়েছে। অন্তত বাকি জীবন আফসোস করতে হবে না তাতে আর। কিন্তু তার পালানোর কাজটা আরো সহজ করে দিয়েছে ক্যাপ দিয়ে মুখ ঢেকে রাখা ছেলেটা। শবনমের মনে আছে প্রথম সে প্রায় ভয়ে জমে গিয়েছে, আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেছে। তখনই ছেলেটা একটা রুমাল দিয়ে তার নাক চেপে ধরে। তারপর আর মনে নেই শবনমের কিছু। আমি পানি খাবো। মেয়েলি কণ্ঠ শুনে প্রথমে সবাই চমকে ওঠে। পরক্ষণে দেখতে পায় মেয়েটা তাকিয়ে আছে তাদের দিকে। শায়দ এক বোতল পানি এগিয়ে দেয়। শবনম কিছুটা বিরক্ত হয়, মনে মনে একটা খারাপ গালি দেয় ছেলেটাকে। শবনম কিছু বলার আগেই শ্রাবণ বলে ওঠে, মেয়েটার হাতের বাঁধন খুলে দে, পানি খাইবো কেমনে না হলে। শায়দ হাতের বাঁধন হালকা করে দিতেই শবনম পানি খায় ঢক ঢক করে। ঘড়িতে এখন কাটায় কাটায় দুপুর 1টা। শ্রাবণ শবনমের সামনে এসে বসে, তারপর কিছুটা অপরাধীর মতো বলে, দেখেন যা হয়েছে তা পুরোটাই ভুল বোঝাবুঝি। আমি তামিমের গার্লফ্রেন্ডকে তুলে আনতে গিয়ে আপনাকে নিয়ে এসেছি। আপনার বাসা কোথায় আমাকে বলুন, আমি পৌঁছে দিয়ে আসবো আপনাকে। শবনমের গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেল মুহূর্তেই এই কথা শুনে। বলে কি এই বেটা, যে নরক থেকে সে পালিয়ে এসেছে আবারও কিনা তাকে সেই নরকে রেখে আসবে। শবনমকে চুপ করে থাকতে দেখে শ্রাবণ আবারও জিজ্ঞাসা করলো। ভাবনা চিন্তা করে শবনম জবাব দিল,
আমি বাসায় যাব না। হয়তো ভুল করে আমাকে তুলে নিয়ে এসেছেন আপনি, কিন্তু তার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। আমি নিজেই পালাতাম, আপনি তো আমার কাজটা আরও সহজ করে দিয়েছেন। সবাই হা হয়ে তাকিয়ে রইল শবনমের দিকে। শ্রাবণ বিস্মিত হয়ে তাকিয়ে রইল। শবনম মুচকি এসে বলল, আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমি আপনাদের বিপদে ফেলতে চাই না। আমি নিজেই নিজের ব্যবস্থা করে নিব। আপনারা বরং যাকে তুলে নিয়ে আসতে চেয়েছেন তাকে নিয়ে আসেন। রুবার কথা মনে পড়ে গেল আবারও শ্রাবণের, কিন্তু মাথায় কোনো প্ল্যান কাজ করছে না। সময়ও বসে নেই, হয়তো একটু পরে বিয়ে হয়ে যাবে রুবার। ঠিক সেই মুহূর্তেই তামিমের ফোন বেজে উঠল। স্ক্রিনে জল জল করে উঠল রুবার নামটা। উচ্ছ্বাসিত হয়ে তামিম ফোন রিসিভ করলো। ওপাশ থেকে রুবার কান্না ছাড়া কিছু শুনতে পেল না। কান্না থামিয়ে রুবা যা বলল তার সারসংক্ষেপ হলো, আমি যখন বের হচ্ছি বলে তোমাকে মেসেজ দিয়েছি, ঠিক তখনই ফুপু এসে আমার হাত টেনে ধরে আমাকে আটকায়। তারপর আমাকে বসে থাকতে বলে, আমার হাত থেকে ফোনটা নিয়ে যায়। বাবা ফুপুকে আগেই সতর্ক করে দিয়েছিল যে পার্লার থেকে বের হওয়ার সময় হয়তো আমি পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করতে পারি, তাই বাবা নিজেই আসবেন আমাকে নিতে। আমি তাই বের হচ্ছি বলেও আর বেরোতে পারিনি। বাবা এসে তারপর আমাকে নিয়ে আসে। এই মাত্র আমি আমার ফোন হাতে পেয়েছি, বরপক্ষ বাসায়। কিন্তু এখন আমি কি করব? তামিম কি বলবে ভেবে পাচ্ছে না। ফোনের লাউড স্পিকার অন থাকায় সবাই শুনতে পাচ্ছিল রুবার কথা। ওপাশে কারোর আসার শব্দ পেয়ে রুবা ফোন রেখে দিল। তামিমের মুখে পরাজয়ের ছাপ ফুটে উঠেছে। রুবার মা রাবেয়া রহমান মনটা অস্থির হয়ে আছে। তিনি ভুগছেন সিদ্ধান্তহীনতায়। পেন্ডুলামের মতো তার মন দুলছে দুদিকে। রুবার বাবা আশরাফুল হক সমাজের একজন মান্যগণ্য ব্যক্তি। অর্থবিত্তের অভাব না থাকলেও লোকটার মধ্যে বিচক্ষণতার যথেষ্ট অভাব আছে। নয়তো মেয়ের বিয়ে ঠিক করতে না নিজের বোনের ছেলের সাথে, যেখানে ছেলেটা আগে বিয়ে করেছে। রুবা দাঁড়িয়ে আছে জানালার সামনে। তিনি গিয়ে রুবার কাঁধে হাত রাখলেন। রুবা পিছন ফিরে তাকাতেই দেখতে পেলেন মেয়ের চোখটা টলমল করছে। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুবা মায়ের পা জড়িয়ে ধরে বসে গেল। মেয়ের কান্না আর সহ্য করতে পারলেন না তিনি। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যা হবার হবে, তবু মেয়ের মনের কষ্ট দেবেন না। রুমের দরজা বন্ধ করে রুবাকে বললেন, তামিমকে কল দে, 5 মিনিটের মধ্যে যেন বাসার সামনে চলে আসে। তুই বিয়ের শাড়ি খুলে একটা ড্রেস পরে নে, আমার বোরখা এনে দিচ্ছি তোকে, সেটা পরে নিস জলদি। মায়ের কথা শুনে রুবা হা হয়ে গেল। বিশ্বাস হচ্ছে না তার, মা সত্যি সত্যি তাকে। কিন্তু প্রশ্ন না করে জলদি তামিমকে ফোন দিল। তারপর তড়িঘড়ি করে রেডি হয়ে গেল 3 পিস পরে। রুবা আর তামিমের বিয়ের ঝুঁকি সামলাতে রাত হয়ে গেল। শবনম এতক্ষণ ওদের সাথেই ছিল, কিন্তু ভেতরে ভেতরে চিন্তায় মরে যাচ্ছে। আজ রাতটা কোথায় কাটাবে সেটা ভেবে। মুখে যতই সাহসী ভাব দেখাক, আসলে ভেতরে ভেতরে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে শবনমের। এত বড় পৃথিবীতে শবনম একা, কেউ নেই তার পাশে। কোথায় যাবে শবনম এখন? কে আশ্রয় দিবে তাকে? রাত 10:30টায় সব কাজ শেষ করে যখন বাসায় ফিরবে, তখন আবার শ্রাবণের মাথায় এলো শবনমের কথা। আশ্চর্য তো, মেয়েটা এখনো যায়নি কেন? শবনমকে জিজ্ঞাসা করতে শবনম ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। অনেকক্ষণ ধরে প্রশ্ন করার পর জবাব দেয় শবনম, তার কোথাও যাওয়ার জায়গা নেই। কথাটা শুনে শ্রাবণের মাথায় আকাশ ভেঙে পড়ে যেন। যেহেতু মেয়েটাকে সে তুলে নিয়ে এসেছে, সেহেতু মেয়েটার দায়িত্ব তার উপর বর্তাবে। কিন্তু সে কি করবে? অনেকক্ষণ চিন্তা করে শবনমকে জিজ্ঞাসা করলো শ্রাবণ, টিউশনি করতে পারবেন? ক্লাস 3তে পড়ে। আমার বোনের 2টো মেয়ে আছে, ওদের জন্য হাউস টিউটর প্রয়োজন। আপনি যদি রাজি থাকেন তবে ওখানে আপনার একটা ছোট চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি। নির্দ্বিধায় শবনম রাজি হয়ে গেল এই প্রস্তাবে। গায়ে একটা কাশ্মীরি শাল জড়িয়ে রেহানা বানু বসে বসে পত্রিকা পড়ছেন। রাতে ঘুমানোর আগে পুরো পত্রিকা আবার পড়া তার পুরানো অভ্যাস। সামনে 1 কাপ চা রাখা। কিচেন থেকে পোলাওয়ের ঘ্রাণ আসছে। একটু পর পর রাহেলা বেগম ফোন হাতে নিয়ে সময় দেখছেন। চেহারায় উৎকণ্ঠায় চাপ ফুটে উঠেছে। কলিং বেলের শব্দে কিছুটা হকচকিয়ে গেলেন তিনি। উঠে দরজা খুললেন। শ্রাবণ শবনমকে নিয়ে ভেতরে ঢুকলো। শবনম সম্পর্কে তিনি আগেই জানতেন। শ্রাবণ ফোন দিয়ে আগেই জানিয়েছে তাকে। লাল বেনারসি পরনে বইয়ের সাজে মেয়েটা জড়সড় হয়ে বসে আছে শ্রাবণের পাশে। রাহেলা বানু ভালো করে তাকালেন দুজনের দিকে। শ্রাবণ তাকে ফোন করার পর থেকে তিনি কিছুটা চিন্তিত ছিলেন। প্রথমে তিনি ভেবেছিলেন শ্রাবণের সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে হয়তো। শ্রাবণ তার বড় বোনের ছেলে। বোনকে বিষয়টা জানাবেন কি না জানাবেন না তা ভেবেই তিনি চিন্তায় ছিলেন। কিন্তু দুজনের ভাবভঙ্গি দেখে বুঝতে পারলেন তার ভাবনা ভুল ছিল। অযথাই তিনি এতক্ষণ চিন্তা করেছেন। শবনমকে নিয়ে ভেতরের রুমে গেলেন রাহেলা বানু। শবনমকে এখনো আড়ষ্ট হয়ে বসে থাকতে দেখে মুচকি এসে জিজ্ঞাসা করলেন,
এই ভারী শাড়ি পরে বসে থাকতে তোমার অস্বস্তি হচ্ছে না মা? যদিও অস্বস্তি হচ্ছে, কিন্তু শবনম চট জলদি কিছু বলল না, চুপ করে রইল। রাহেলা বানু আর কিছু না বলে আলমারি থেকে একটা ড্রেস বের করে শবনমের হাতে দিল। তারপর চেঞ্জ করে ফ্রেশ হতে বলে রুম থেকে বের হয়ে গেল। ডাইনিং টেবিলে খাবার দেওয়া হয়েছে। শ্রাবণের প্রচণ্ড খিদে পেয়েছে। খাবারের ঘ্রাণ নাকে যেতেই শ্রাবণের খিদে আরো মাথা চেরা দিয়ে উঠল যেন। খালার দিকে তাকিয়ে বলল, খালা, তুমি খাবে নাকি খাবে না তা জানি না, আমার পেট পুড়ে যাচ্ছে, আমি খেয়ে নিচ্ছি। পেট পুজো আগে। বিরক্ত হয়ে রাহেলা বানু বললেন, আচ্ছা স্বার্থপর তো তুই শ্রাবণ না? যেই মেয়েটারে তুলে নিয়ে আসছস সেই মেয়ে খেয়েছে কি না তা খবর না নিয়ে নিজে খেতে চাস? মুখ ভোতা করে শ্রাবণ বলল, খালা, আমার নাম শ্রাবণ্য না, ইটস শ্রাবণ। হয়েছে, যেই লাউ সেই কদু। শ্রাবণ রাগ করতে গিয়েও হেসে ফেললো। খালাও হেসে ফেললো ওর সাথে সাথে। চেঞ্জ করে শবনম সুতির ড্রেসটা পরে নিতেই ওর মনে হলো এতক্ষণ যেন ওর গায়ে 10 মণ ওজনের শাড়ি ছিল, এখন কেমন পাতলা পাতলা লাগছে। বেসিনের সামনে গিয়ে ব্যাগ থেকে মেকআপ রিমুভার বের করে ঘষে ঘষে মুখের সব মেকআপ তুলে ফেললো। 1 ইঞ্চি পুরো আস্তরণ ছেদ করে আস্তে আস্তে শবনমের আসল চেহারা ভেসে উঠলো। চুলে তেল দিয়ে সময় নিয়ে আশ্রে চুলে জট সারালো শবনম। তারপর বিনুনি করে দুপাশে দুটো বিনুনি ঝুলিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে এলো। শ্রাবণ রাহেলা বানুর সাথে কথা বলছিল। হঠাৎ করে তার কথা বলা বন্ধ হয়ে গেল শবনমকে দেখে। শবনম দেখতে এতটা সুন্দরী হবে শ্রাবণে তার ধারণাতেই ছিল না। রাহেলা বানুও মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন শবনমের দিকে। শবনম কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, তবে দ্রুত অপ্রস্তুত ভাব কাটিয়ে উঠে সাবলীলভাবে বলল, খিদে লেগেছে খালা। রাহেলা বানু খুশি হলেন শবনমের এইরকম স্বাভাবিক কথা শুনে। দ্রুত টেবিলে এসে খাবার সার্ভ করতে লেগে গেলেন। চেয়ার টেনে শবনম বসলো। শ্রাবণ মন্ত্রমুগ্ধের মতো শবনমকে দেখছে এখন আর ভাবছে, এত রূপবতী মানুষও হয়। খিদের পেট চোচো করছিল শ্রাবণের, কিন্তু শবনমকে দেখার পর শ্রাবণ তা বেমালুম ভুলে গেছে। রাহেলা বানুর মৃদু ধাক্কা খেয়ে হুঁশ ফিরে এলো তার। খেতে খেতে শবনম জিজ্ঞাসা করলো, আমি যাদের পড়াবো তারা কোথায় খালা? নিজের প্লেটে মাংস নিতে নিতে রাহেলা বানু জবাব দিলেন, ওরা ঘুমাচ্ছে এখন মা, কাল সকালে পরিচয় করিয়ে দিব। কিছু না বলে শবনম চুপচাপ খেতে লাগলো। খেতে খেতে হঠাৎ শবনমের 2 চোখ ভিজে এলো। টুপ করে দুফোঁটা চোখের জল খাবার প্লেটে গড়িয়ে পড়লো। রাহেলা বানু খেয়াল না করলেও শ্রাবণ ঠিকই খেয়াল করলো বিষয়টা। শ্রাবণের মনে হলো অশ্রুবিন্দু নয়, যেন দুটো মুক্তা শবনমের গাল বেয়ে গড়িয়ে পড়েছে প্লেটে। রূপকথার গল্পের রাজকন্যা কাঁদলে মুক্ত ঝরে পড়তো। বিষয়টা আজগুবি হলেও শ্রাবণের মনে হলো যদি শবনম সেই রাজকন্যা হয় তবে হয়তো কথাটা সত্যি। কিন্তু মেয়েটা কাছে কেন জিজ্ঞাসা করবে ভেবেও শ্রাবণ কিছু বলল না। আর খালার সামনে খালাকে জিজ্ঞেস করলো, খালা, প্রলয় কবে আসবে? রাহেলা বানু উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, ওর বাউন্ডুলের কথা বলে কি লাভ আছে? ওই জানে না ও কবে কোথায় থাকে। যেদিন মন খারাপ হবে সেদিন সুর করে আবার আমার কাছে চলে আসবে। আমার ফোনও ধরছে না হারামি। একবার আসুক শুধু খালা, দেখো ওর হাড় গোড় ভেঙে দিব আমি। রাহেলা বানু মুচকি আসলেন শ্রাবণের কথা শুনে। ঘড়ির কাঁটা ঢং ঢং করে জানান দিল রাত 12টা বেজে গেছে। সবাইকে রুম দেখিয়ে দিয়ে রাহেলা বানু গিয়ে শুয়ে পড়লেন। তারপর কিছু একটা মনে হতে উঠে বসলেন। সিদ্ধান্ত নিলেন বাকি রাত তিনি জেগে থেকে কাটাবেন। ফজরের আজান শুনে রাহেলা বানু স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। মনে যেটুকু সন্দেহ ছিল সেটাও ক্লিয়ার হয়ে গেছে এখন। তিনি ভেবেছিলেন শ্রাবণ আর মেয়েটার মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে রাতে নিশ্চয়ই শ্রাবণ একবার হলেও মেয়েটার কাছে যাবে। অল্প বয়সী আবেগ তার ভালোই জানা আছে, কিন্তু সারা রাত জেগে থেকেও তেমন কিছুই দেখলেন না। না শ্রাবণ রুম থেকে বের হয়েছে, না শবনম বের হয়েছে। ওদের মধ্যে আসলে যে কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে এবার সম্পূর্ণ নিশ্চিত তিনি। সকালে শবনমের ঘুম ভাঙলো 2টি বাচ্চা চিৎকার চেঁচামেচি শুনে। কি তার স্বরে চিৎকার করছে ওরা। শবনম বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে গেল বাচ্চাদের কাছে। শবনমকে দেখে বাচ্চারা চুপ হয়ে গেল। অচেনা মানুষের সামনে ওরা যথেষ্ট ভদ্র হয়ে থাকে। শবনমকে দেখে রাহেলা বানু এগিয়ে এলেন, হাসি মুখে বললেন, এই দুজনেই তোমার ছাত্রী, এদেরকেই পড়াতে হবে তোমার। মিষ্টি হেসে শবনম জিজ্ঞাসা করলো, কি নাম তোমাদের? আমি অশ্রু, আরও বিন্দু। শবনম রাহেলা বানুকে জিজ্ঞাসা করলো। ওদের মা কোথায়? রাহেলা বানুর মুখ কালো হয়ে গেল এই প্রশ্ন শুনে। জবাব না দিয়ে চলে গেল। শবনম হতভম্ব হয়ে তাকিয়ে রইল রাহেলা বানুর গমন পথের দিকে। এদের সবকিছুই কেমন খাপছাড়া লাগছে শবনমের কাছে। কিছুক্ষণ পর রাহেলা বানু আবার ফিরে এলেন। তারপর শবনমের হাত ধরে টেনে নিয়ে গেলেন একটা রুমের দিকে। একটা আলমারির সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন,
এই আলমারিতে যা আছে, জামা কাপড়, কসমেটিক্স, সব কিছুই তোমার। এই রুমটাও তোমার। আর যদি তোমার আপত্তি না থাকে তবে আমার কাছেই থাকবে, অন্য কোথাও থাকার দরকার নেই তোমার। শবনম কিছুটা অবাক হলো শুনে, তবুও কিছু বলল না। সব কিছুরই একটা উপযুক্ত সময় লাগে, তাই খালাকে আর অযথা প্রশ্ন করে বিব্রত করতে ওর মন সায় দিল না। রায়াল এমনও চলে যেতে শবনম রুমটা দেখতে লাগলো। বিরাট একটা রুম, সামনে বিশাল বারান্দা, বারান্দায় অনেকগুলো খালি টব পড়ে আছে। শবনম বুঝতে পারলো একসময় এই রুমে কেউ একজন থাকতো, যে এই টবে থাকা গাছের যত্ন নিত, কিন্তু সেই মানুষটার অনুপস্থিতিতে সব শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আলমারি খুলে দেখলো আলমারি বোঝাই জামা কাপড়, 10 বছর ধরে ব্যবহার করেও শেষ হবে না এসব। দেখে শুনে শবনম একটা কচি কলাপাতা রঙের শাড়ি বের করলো, তারপর ওয়াশরুমে ঢুকে গেল গোসল করতে। সকালে গোসল না করলে শবনমের সারাদিন কেমন অস্বস্তিতে কাটে, নিজেকে কেমন অপরিচ্ছন্ন মনে হয়। শ্রাবণ আড়মোড় ভাঙতে ভাঙতে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো, সোফায় পা তুলে দিয়ে বসে চিৎকার করে বলল, মর্জিনা আপা, 1 কাপ চা বানিয়ে দিয়ে যাও তো। ভেতর থেকে মর্জিনা জবাব দিল, আরো আগে কইতে পারুস নাই চা খাবি যে? পারুম না আমি এখন, চায়ের কেটলি নামাইয়া রাখছি, আমি তরকারি কাটতেছি, হাত খালি হইলে চা পাবি, আমি এখন বিরাট বিজি। শ্রাবণের গলার স্বর শুনতে পেয়ে অশ্রু বিন্দু দুজনেই ছুটে এলো ড্রয়িং রুমের দিকে। শ্রাবণ কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপিয়ে পড়লো দুজনেই। দুজনকেই শ্রাবণ জড়িয়ে ধরলো 2 হাতে। এদের কাছে পেলে শ্রাবণের বুকের ভিতর কিসের যেন ভাঙচুর শুরু হয়ে যায়। কি সুন্দর 2টি বাচ্চা, অথচ বাবা মা কেউ নেই। বিন্দু বলল, তুমি দাঁত ব্রাশ করেছো? মামা চা খেতে চাচ্ছে যে। শ্রাবণ মাথা নেড়ে বলল, ব্রাশ করনি? জ্ঞানী মানুষের মতো মাথা নেড়ে দুমন সমস্বরে বলল, ছি মাম্মা, তুমি জানো না সকালে আর রাতে দাঁত ব্রাশ না করলে জার্মস হয়? শ্রাবণ বলল, আল্লাহর দেয়া কত জার্মস পেটের মধ্যে নিয়ে ঘুরতেছি, আর তোরা আসছস এখন দাঁতের জার্মসের খবর নিয়ে? অশ্রু বলল, মাম্মা, তুমি এতদিন এলে না কেন? তুমি জানো না তোমাকে আমরা কত মিস করি? শ্রাবণ জিজ্ঞাসা করলো। কত মিস করো? বিন্দু 2 হাত 2 দিকে প্রসারিত করে দেখালো, এত মিস করি। কিন্তু তারপর নিজেই নিজের ওপর সন্তুষ্ট না হতে পেরে অশ্রুর হাত ধরল নিজের বাম হাত দিয়ে, তারপর আবার দুজনের হাত প্রসারিত করে বলল, এই যে দেখো, এত বেশি মিস করি। শ্রাবণ দুজনকেই কোলে তুলে নিল। বিন্দু অভিযোগের সুরে বলল, তুমিও নেই, প্রলয় মামাও নেই, আমাদের ভাল লাগে না কিছু, কেউ আমাদের নিয়ে খেলে না। শ্রাবণ মুচকি এসে জবাব দিল, এই জন্যই তো তোমাদের জন্য একটা নতুন আন্টি নিয়ে এসেছি আমি। সে তোমাদের পড়াবে, তোমাদের সাথে খেলবে। পড়ার কথা শুনে 2 বোনে বিরক্ত হলো। বুড়ো কুঞ্চিত করে বলল, না মাম্মা, আমরা পড়বো না, আমরা শুধু খেলবো। ওকে ওকে, আজকের জন্য পড়া বন্ধ। আজকে আমি তোমাদের স্কুল বন্ধ ঘোষণা করে দিলাম। দুজনের এতটাই খুশি হলো স্কুল বন্ধের কথা শুনে যে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। শ্রাবণের 2 গালে 2 চুমুক দিয়ে 2 বোন ছুটলো নিজেদের রুমের দিকে। গোসল শেষ করে শবনম রুম থেকে বের হতে গিয়ে শুনলো শ্রাবণ চিৎকার করে মর্জিনাকে বলছে, মর্জিনা আপা, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি কি ডোনাল্ড ট্রাম্প নাকি? হ্যাঁ, তোমার থেকে চা পেতে হলে আমাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। খেলাম না তোমার চা। ফুড পান্ডাতে অর্ডার দিলে 1 কাপ কেন, বালতি বালতি চা এনে দিবে। আমি এখন ফুড পান্ডায় চা অর্ডার দিচ্ছি, আর খালাকে বলে তোমার চাকরি নট করে দিব আমি। তুমি এই শ্রাবণের লগে হাসকি পাসকি করছো মর্জিনা আপা? ভেতর থেকে মর্জিনা জবাব দিল, শ্রাবণ্যার বাচ্চা, তুই খালার কাছে যা, মন চায় তা গিয়া যা। আর বালতি কেন, তুই দরকার হইলে ড্রামে ড্রামে চা অর্ডার কইরা আন, চায়ের মধ্যেই গিয়ে ডুব দে। এই মর্জিনা তোর হুমকিরে ভয় খায় না। শ্রাবণ বুঝলো এভাবে কাজ হবে না, তাই কণ্ঠে যথেষ্ট মধু ঢেলে বলল, কি যে বলো মর্জিনা বুবু, কোথায় তোমার হাতের চা আর কোথায় ফুড পান্ডার চা? দেখা গেল আমি অর্ডার দিলাম, এখন চা আসবে ভোর রাতে। আর তোমার হাতের চায়ের সাথে কি তুলনা করা চলে? তোমার হাতের দুধ চায়ের সেই টেস্ট, আহা কি বলবো আর, অসাধারণ, অমৃত যেন। আমি তো ঠিক করেছি খালার বাসার নিচে একটা চায়ের দোকান দিব, তুমি আর আমি শেয়ারে। আমি মোটামুটি শিওর 1 বছরের মাথায় আমরা লাখপতি হয়ে যাব। তুমি চা বানাবে, আমি ধরো ওয়েটারের কাজ করলাম, দোকানের নাম হবে মর্জিনা টি স্টোর। আমি স্পষ্ট দেখতেছি আমাদের দোকানের চা খেতে মানুষের ভিড় লেগে যাবে। লম্বা ভাষণ দিয়েও কোনো লাভ হলো না। মর্জিনা চা নিয়ে এলো না। শবনম রুম থেকে বের হয়ে কিচেনে গেল, তারপর 2 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল।
শ্রাবণ পেপার পড়ছে, তার মর্জিনার কাছে অনুনয় বিনয় করছে 1 কাপ চা দিতে। শবনম গিয়ে চায়ের কাপ টেবিলে রাখতেই শ্রাবণ কাপ টেনে নিল, এক চুমুক খেয়েই বলল, আহ কি টেস্ট। পত্রিকার পাতা থেকে মাথা তুলে তাকাতেই দেখতে পেল সামনের সোফায় শবনম বসে চা খাচ্ছে। শবনমকে দেখে শ্রাবণ থতমত খেয়ে গেল। শবনমকে দেখে মনে হচ্ছে স্নিগ্ধ সকাল যেন, কেমন কোমল এক পবিত্র লাগছে মেয়েটাকে। নাকের ডাগায় জমে থাকা ঘামের বিন্দুগুলো যেন ঘাসের বুকে জমে থাকা ভোরের শিশির। সবুজ রঙের শাড়িতে শবনমকে লাগছে প্রতিমার মতো। কি সুন্দর কাজল কালো দুটো চোখ, গায়ে একটা লাল রঙের চাদর। নিজের দিকে তাকালো শ্রাবণ, তারপর চায়ের কাপ ফেলে রেখে এক দৌড় দিল রুমের দিকে। রাতে লুঙ্গি পরে শুয়েছিল, সেই লুঙ্গি পরা অবস্থায় সে সোফায় গিয়ে বসেছিল এতক্ষণ। রুমে এসে শ্রাবণ তাড়াতাড়ি প্যান্ট পরে নিল। ভিতর থেকে কে যেন ফিসফিস করে বলে উঠল, প্রেমে পড়ে গেছো শ্রাবণ, কঠিন প্রেমে পড়েছো তুমি। রাহেলা বানু নাতনিদের স্কুলে নেওয়ায় রেডি হয়ে বের হয়ে এলেন। ড্রয়িং রুমে এসে অশ্রুবিন্দু বলে ডাক দিতেই 2 বোন হুড়মুড় করে ছুটে এলো। নানির হাতে স্কুল ব্যাগ দেখে একে অন্যের দিকে তাকাতে লাগলো, তারপর আবার চিৎকার করে বলল, আজ আমাদের স্কুল বন্ধ, আজ আমাদের আনন্দ নানি। কে বলল স্কুল বন্ধ? শ্রাবণ মামা বলেছে আজকে বন্ধ, আমরা আজকে যাব না। রাহেলা বানু হাঁ করে তাকিয়ে রইলেন। 2 বোন তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবার দৌড় লাগালো নিজেদের রুমের দিকে। শ্রাবণ প্যান্ট শার্ট পরে গায়ে বডি স্প্রে মেখে রুম থেকে বের হতেই রাহেলা বানুর মুখোমুখি হয়ে যায়। তুই নাকি বলেছিস আজকে স্কুল বন্ধ? গাল চুলকাতে চুলকাতে শ্রাবণ বলে, আসলে হয়েছে কি খালা, আমি এরকম কিছু বলতে চাই নাই, কিন্তু কেমনে জানি আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। আমি অনেক চিন্তা ভাবনা করেও ভেবে পাচ্ছি না কেমনে এই কথা বললাম আমি ওদের। দীর্ঘশ্বাস ফেলে রাহেলা বানু বলল, শ্রাবণ না, চাপা একটু কম মারিস বাপ, আর বলিস না মিথ্যা কথা। একগাল হেসে শ্রাবণ খালার দিকে তাকায়। শ্রাবণ জানে হাসি দেখলে খালা আর কিছু বলতে পারবে না। শ্রাবণের পকেটে ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে শ্রাবণের নাম। রিসিভ করবে নাকি করবে না ভাবতে ভাবতে ফোন কেটে গেল। শ্রাবণের ছোট বোন, ভীষণ জেদি মেয়ে, অসম্ভব মেধাবী ও বটে। শ্রাবণের ভাবনা চিন্তার মধ্যে আবারও ফোন দিল শ্রাবণী। ফোন রিসিভ করতে শ্রাবণ শুনতে পেল ওপাশ থেকে চিৎকার শোনা যাচ্ছে। নিরাপদ দূরত্ব রেখে ফোন কানের কাছ থেকে নিতেই শুনতে পেল, শ্রাবণ্যার বাচ্চা, 3 কোনাই চা, তুই আবারও আমার পার্স থেকে টাকা নিছস? বুইরা দামরা পোলা, তোর শরম করে না? তোর কি টাকার অভাব পড়ছে রে উল্লুক? এত অভাব হইলে তুই 3 রাস্তার মোড়ে গিয়া বস বাটি নিয়া, ছ্যাঁচড়া কোনাহারের। এই তুই কেমনে টিচার হয়েছিস বলতো আমারে? এখনও যে পোড়া ছোটো বোনের পার্সের টাকা চুরি করে, সে আর স্টুডেন্টকে কি শিক্ষা দেয় আল্লাহই জানে। তুই বাসায় আসিস আজকে, আব্বা তোর জন্য সলার ঝাড়ু রেডি রাখছে। শ্রাবণের সব কথা শোনার পর শ্রাবণ একটা হাই তুলল, তারপর গলা যথেষ্ট খাদে নামিয়ে বলল, আমি এখন খালার বাসায় আছি বুঝলি ফ্যাচফ্যাচানি। খালা কইলো শুনলাম প্রলয়ের নাকি বিয়ে করাইবো। প্রলয়ের নাম শুনতেই শ্রাবণী চুপসে গেল। মিনমিন করে বলল, প্রলয় ভাই, আমার কি তাতে? তুই কি ভাবছস আমি বুঝি না কিছু? বই খাতা সব কিছুতে P+S লিখে রাখছস, তা কি এমনি এমনি? যাই হোক, আমার কাছে একটা ডায়েরিও আছে তোর। আমি ভাবছি আজকে বাড়ি গেলে সসম্মানে সেটা আম্মার হাতে তুলে দিব। ধর বেলুন, মোমবাতি, তারাবাতি, হাবিজাবি যা আছে তা দিয়ে বাসাটা সাজালাম। তারপর একটা অনুষ্ঠানের মতো করে ডায়েরিটা আম্মার হাতে তুলে দিলাম। আম্মার ডায়েরি মোড়ক উন্মোচন করবে, আমরা সবাই হাততালি দিব। আম্মার এক পাশে থাকবে বেত, অন্য পাশে থাকবে ডাল ঘুটনি। 1 পাতা করে আম্মা পড়বে, আমি হাততালি দিব। তোর কি হাল হবে তা আর না বলি, সাক্ষাতে সেটা বলা হবে। হাজার হোক আম্মা ঘরের কর্ত্রী, এরকম একটা ইম্পর্টেন্ট কাজ আম্মা অতি উৎসাহের সহিত করবে। আর এতে হয়তো প্রলয়ের আমাদের বাসায় আসা যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। যাক্কা, আমার কি, তোর টাকা দিয়ে দেবো আজকে বাসায় এসে। শ্রাবণী ব্যতিব্যস্ত হয়ে বলল, ভাই 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 না, আমার তোর বিকাশ অ্যাকাউন্ট আছে না? আমি এখনই আরও 1500 টাকা পাঠাচ্ছি ভাইয়া। আমরা ভাই বোন, আমাদের প্রবলেম আমরা সলভ করব। আব্বা আম্মা কেন আসবে এসবের মাঝে বল? শার্টের কলার উঁচু করতে করতে শ্রাবণ বলল, তাহলে আরও 500 লাগবে। ঠিক আছে ভাইয়া, দিচ্ছি। সাথে বিকাশ চার্জও লাগবে। দাঁত কিরমিরিয়ে শ্রাবণী বলে উঠল, তাও দিব রে মির্জাফর ভাই আমার। মনে রাখিস, এই দিন তো দিন না, আরও দিন আছে। এই দিনরে লইয়া যাইব সেই দিনের কাছে। শ্রাবণকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খটাস করে ফোনটা কেটে দিল শ্রাবণী। শ্রাবণ বসে মুচকে হাসতে লাগলো।
খালার কাছ থেকে বিদায় নিয়ে শ্রাবণ চলে গেল। ক্লাসের সময় হয়ে যাচ্ছে তার। যাবার আগে ভেবেছিল একবার শবনমের কাছে যাবে, কিন্তু লজ্জায় যেতে পারেনি। শবনমকে অশ্রুবিন্দুর কাছে রেখে রাহেলা বানু মর্জিনাকে নিয়ে শপিংয়ে বের হলেন। সোফায় বসে শবনম নখের শেপ ঠিক করছে নেইল কাটার দিয়ে। কলিং বেল বেজে উঠতেই শবনম গিয়ে দরজা খুলে দিল। গলার মাফলার পেঁচিয়ে হাতে বাক্স পেকটা নিয়ে টকটকে লাল পাঞ্জাবি পরা একটা ছেলে প্রবেশ করলো বাসায়। শবনম কিছুটা অবাক হলো এরকম বেশভূষা দেখে ছেলেটার। এই প্রচণ্ড শীতেও ছেলেটা একটা পাঞ্জাবি পরে আছে, আর গলায় একটা মাফলার, মুখ ভর্তি দাড়ি কোপ, মাথায় চুল লম্বা হতে হতে ঘাড় বেয়ে নেমে গেছে। অনেকটা বন মানুষের মতো লাগছে ছেলেটাকে। মনে মনে শঙ্কিত হয়ে উঠল শবনম। এই লোককে বলা নেই কওয়া নেই হুট করে বাসায় ঢুকে গেল। ঢুকলো একেবারে ছোপায় বসে গেছে গিয়ে। শহরে বদ লোকের অভাব নেই, কে জানে কি মতলব এই লোকের। শবনম কিছু বলার আগে ছেলেটা বলল, নতুন বুয়া নাকি? যাও তো, কড়ালিকারের 1 কাপ চা খাও আমাকে, আমি একটু আরাম করে বসি এখানে। লোকটার কথা শুনে শবনমের চক্ষু চড়ক গাছ। বলে কি এই লোকটা তাকে বুয়া বলছে, আবার চা বানিয়ে খাওয়ানোর ফরমায়েশও দিচ্ছে। রাগে শবনমের গা জ্বলতে লাগলো, কিন্তু কিছু না বলে কিচেনের দিকে গেল। আর যাই হোক, শবনম বুঝতে পেরেছে ছেলেটা এই বাসার কেউ অথবা এদের আত্মীয় কেউ। আদা দিয়ে চমৎকার 1 কাপ চা বানিয়ে এনে শবনম টেবিলের ওপর রাখলো। একটু জোরে শব্দ করেই পিরিচটা রাখলো। প্রলয়ের হালকা চোখ লেগে এসেছে। ঠাস করে শব্দ শুনে চমকে উঠে ছোপায় বসলো প্রলয়। তারপর শবনমের দিকে তাকিয়ে বলল, ভেরি ব্যাড, নেক্সট টাইম এরকম করো না। আর ঘুমের সময় কোনো সারা শব্দ না, পিনপতন নিরাপত্তা চাই আমার। মা কি তোমাকে এসব আগে বলে দেয়নি? শবনমের ইচ্ছে করছে কাপের সবটুকু চা লোকটার গায়ে ঢেলে দিতে। দাঁত কামড়ে ধরে রাগ সামলায় শবনম। চায়ের কাপে চুমুক দিয়ে প্রলয় শবনমের দিকে তাকায়, তারপর বলে, চা ভালো হয়েছে, শুধুমাত্র এই কারণে আজকে তোমার ভুল ক্ষমা করে দিলাম আমি বুয়া। রাগে শবনমের গাল কান লাল হয়ে উঠল। এই অপমানের প্রতিশোধ নিবে শবনম। চায়ের পর্ব শেষ করে প্রলয় কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। মাথায় একটা ভোঁতা যন্ত্রণা অনুভব করছে। ইচ্ছে করছে মাথার চুল সব ছিঁড়ে ফেলতে প্রলয়ের। ওষুধ খেতে হবে উঠে, কিন্তু অলসতার জন্য উঠতে ইচ্ছে করছে না তার। অগতা আবারও চিৎকার করতে লাগলো বুয়া বুয়া বলে। শবনম নিজের রুমে গিয়ে সবেমাত্র বসেছে। ভেতরে ভেতরে ক্ষোভে জ্বলে পুড়ে যাচ্ছে সে। বাইরে প্রলয়ের বুয়া বুয়া বলে চিৎকার শুনে বসা থেকে উঠে দাঁড়ালো শবনম। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে ভালো করে লক্ষ্য করলো কোন অ্যাঙ্গেল থেকে তাকে বুয়া বলে মনে হয়। ড্রেসিং টেবিলের ওপর থেকে কিছু প্রসাদ নিয়ে মুখে লাগালো। তারপর একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগালো। এতে যদি প্রলয়ের মনে হয় সে বুয়া না। প্রলয়ের সারের মতো চেঁচানো শুনে আর থাকতে পারল না শবনম। প্রলয়ের সামনে এসে দাঁড়াতে প্রলয় বলল, কাজে ফাঁকি দিয়ে কি করছো বুয়া? ও আচ্ছা, সাজগোজ করছো রুমে গিয়ে না? আচ্ছা, তোমরা মেয়েরা কিভাবে পারো বলো তো বুয়া? মুখে 3 ইঞ্চি মেকআপের আস্তরণ এমনিতেই দেওয়া তোমার, তার ওপর ঠোঁট ভর্তি লিপস্টিক লাগিয়েছ। মাথা ব্যথাটা বাড়িয়ে দিলে তুমি আমার এরকম একটা উদ্ভট মেকআপ করে। যাও, আমাকে একটা প্যারাসিটামল দিয়ে যাও তো। প্রলয়ের মুখে এইসব কথা শুনে শবনমের মাথা ভোঁ করে ঘুরতে লাগলো। কি বলছে এই ছেলে এসব? 3 ইঞ্চি মেকআপের আস্তরণ লাগিয়েছে মানে কি? প্রলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে হাত দিয়ে হ্যাচকা টান মেরে ছোপা থেকে উঠিয়ে নিল। তারপর বেচিনের সামনে গিয়ে মুখে সাবান ঘষতে লাগলো। প্রলয় অবাক হয়ে তাকিয়ে শবনমের কর্মকাণ্ড দেখতে লাগলো। অনেকক্ষণ ধরে মুখ ঘষার পর শবনম মুখ ধুয়ে প্রলয়ের দিকে তাকালো। তারপর বলল, হয়েছে এবার? দেখেছেন এবার আমি মুখে কত ইঞ্চি মেকআপের আস্তরণ লাগিয়েছি? আর শুনে রাখুন, আমি কোনো বুয়া না, আমি শবনম, অশ্রুবিন্দু টিচার। নেক্সট টাইম বুয়া বুয়া করবেন না আমাকে। কল মি শবনম। আর কোথায় ওষুধ রাখা আছে আমি তা জানি না। নিজের প্রয়োজনীয় জিনিস নিজে খুঁজে নিন, ডোন্ট ডিস্টার্ব মি। একটুখানি যাওয়ার পর শবনম পিছন ফিরে তাকালো আবার। তারপর প্রলয়ের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি যে আধা পাগল একজন মানুষ, এর আগে কি কেউ আপনাকে জানায়নি বিষয়টা? ইউ নিড প্রপার ট্রিটমেন্ট, ইউ গো টু এ সাইকিয়াট্রিস্ট। কথাটা বলে গটগট করে রুমের দিকে চলে গেল শবনম। প্রলয় কিছুক্ষণ চুপ করে থেকে আপনা আপনি বলে উঠল, আশ্চর্য, মেয়েটা এত রাগ করলো কেন? এত রাগের কি আছে? কোথাও ওষুধ খুঁজে না পেয়ে প্রলয় অশ্রু আর বিন্দুকে ডাকতে শুরু করলো। 2 বোন জড়াজড়ি করে শুয়ে ঘুমিয়ে আছে। বোনের মেয়েদের বিছানার পাশে বসে প্রলয় দুজনের কপালে চুমু খেলো। তারপর অপলক তাকিয়ে দেখতে লাগলো দুজনকে।
দেখতে দেখতে প্রলয়ের দু চোখ ভিজে এলো, বুকের ভেতর বাঁধ ভাঙা কান্নারা মিছিল তুলেছে বের হয়ে আসার জন্য। আচমকা প্রলয়ের যেন কি হয়ে গেল, অশ্রুবিন্দুর পাগুলো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো সে। কান্নার শব্দ শুনে শবনম কিছুটা আশ্চর্য হলো। বাসায় সে আর বাচ্চা দুটো একা, আর আত পাগলা একটা লোক বসে আছে ছোপায়। তবে কাঁদছে কে? সেই আত পাগলা লোকটা নয় তো? কিন্তু কেন কাঁদছে? তবে কি শবনমের ধারণা ঠিক, লোকটা সত্যি পাগল? পা টিপে টিপে শবনার কান্নার স্থলের দিকে এগিয়ে গেল। তারপর দেয়ালের সাথে মিশে গিয়ে উকি দিয়ে দেখলো অশ্রুবিন্দু রুমের দিকে। যেই দৃশ্য দেখলো তাতে শবনমের মন খারাপ হয়ে গেল। আত পাগলা লোকটা কাঁদছে, বাচ্চা দুটোর পা জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে লোকটা। শবনম অবাক হলো, মানুষের কত রূপ। এই লোকটাকে কিছুক্ষণ আগে শবনমের মনে হয় আত পাগলা, অথচ সে আত পাগলা লোকটাই পরম ভালোবেসে বাচ্চা দুটোকে জড়িয়ে কাঁদছে। কি অদ্ভুত! শবনম যেভাবে এসেছে সেভাবে আবার পা টিপে টিপে নিজের রুমের দিকে চলে গেল। রাহেলা বানু আর মর্জিনা বাসায় ফিরে কলিং বেল টিপতেই দরজা খুলে গেল। রাহেলা বানু হা করে তাকিয়ে রইলেন সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। প্রলয় লজ্জা পেয়ে বলল, মা, এভাবে দেখছো কেন? দূর, আমার লজ্জা লাগছে তো। কথাটা শুনে শবনমের হাসি পেয়ে গেল, হেসে ফেলে বলল, ইস, ন্যাক্কামি। রাহেলা বানু ছেলেকে জড়িয়ে ধরে বললেন। এতদিন পর মনে পড়লো তোর মার কথা, বাসার কথা। প্রলয় কিছু না বলে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। মা ছেলের মিলন পর্ব শেষ হতেই রাহেলা শবনমকে ডাক দিলেন। তারপর প্রলয়ের দিকে তাকিয়ে বললেন, প্রলয়, ও শবনম বাবুদের টিচার, আর শবনম এ আমার ছেলে, আমার একমাত্র সন্তান প্রলয়। বিড়বিড় করে শবনম বলল, খালা একটা উপযুক্ত নামই রেখেছেন ছেলের জন্য। এতক্ষণ আমার সাথে যা করেছে তা আমার জন্য এক প্রকার প্রলয়ই বলা চলে। শবনমকে বিড়বিড় করতে দেখে প্রলয় বলল, উনি টিচার? মা, আমি ভেবেছি উনি মেবি আমাদের নতুন বুয়া হবে। যাই হোক মা, আমি ওনাকে বুয়া বলেই ডাকবো। রাহেলা বানু চোখ বড় করে ছেলের দিকে তাকালেন। প্রলয় হাহা করে হাসতে হাসতে নিজের রুমের দিকে গেল। শবনমের দিকে তাকিয়ে রাহেলা বললেন, কিছু মনে করো না মা, আমার ছেলেটা একটু বেশি দুষ্টু, সবাইকে এভাবে খ্যাপায় সারাক্ষণ। ওর ব্যবহারে কষ্ট পেও না মা, ভেতরে ভেতরে আমার প্রলয় ভীষণ নরম মনের মানুষ। মুচকি এসে শবনম রুমের দিকে চলে গেল কিছু না বলে। একটু পর রাহেলা বানু ডাক দিলেন শবনম আর প্রলয়কে খেতে বসার জন্য। খেতে বসে প্রলয় চিৎকার করে বলল, এতদিন পরে এলাম আর মা কি না মাছ রেঁধেছ। এখন মাছের কাঁটা বাঁচবে কে আর মাছ খাবে কে? ধুর মা, মাছই খাবো না আমি। প্লেটে মাছ রেখে দিয়ে আলু ভাজি তুলে নিল প্রলয়। ঘুম থেকে উঠে অশ্রুবিন্দু দুই বোনের চোখ কপালে উঠে গেছে যেন। পুরো রুমটা ওদের পছন্দের বারবি ডলের বড় বড় স্টিকার দিয়ে সাজানো। দুজনে দুই বিছানাতে ডলের চাদর, দুইটা ছোপা ভর্তি পুতুল। দুই বোন মামা মামা করে চিৎকার দিতে দিতে বের হয়ে গেল। প্রলয় দুপুরের খাবার খেতে বসেছে টেবিলে। দুজন গিয়ে দুই দিক থেকে মামাকে জড়িয়ে ধরলো, যেন বহুদিন পরে ওরা প্রাণ ফিরে পেয়েছে। প্রলয় ওদের চিৎকার করে বলল, আরে ছাড়, খেতে দিন। আরে মা, খাবারটা নেমে খেয়ে নি। কে শুনে কার কথা? দুজন প্রলয়ের দুই কাঁধে উঠে বসলো। তারপর বলল, আমরাও ভাত খাবো মামা তোমার হাতে। সাত আসমানের ওপরে উঠে বসলে আমি কিভাবে খাওয়াবো বল তোদের? আগে নিচে নাম, খাওয়া হলে কাঁধে উঠে বসিস। মামার কথা মতো দুই বোন নেমে গেল। শবনম আবার অবাক হয়ে তাকিয়ে রইল। একটু আগে যেই মানুষটা মাছের কাঁটা বেচে খাবারের ভয়ে প্লেট থেকে মাছ তুলে রাখলো, সেই আবার মাছ প্লেটে নিয়ে অশ্রুবিন্দুকে যত্ন সহকারে খাওয়াতে লাগলো। মায়ের কথা মনে পড়ে গেল শবনমের। মা কোথায় আর সে কোথায়? ইস, যেন পেরিয়ে গেছে কত হাজার বছর, যুগ, শতাব্দী মাকে ছাড়া। এভাবে তো মাও খাইয়ে দিচ্ছে তাকে, অথচ আজ কত দূরত্ব। কি আশ্চর্য জীবন মানুষের! নিজের সাথে টান লাগলে ভুলে যায় মুহূর্তের অতীতের সবকিছু। মানুষ বড় স্বার্থপর, যার জলজানত প্রমাণ সে নিজেই। সন্ধ্যায় শবনম অশ্রুবিন্দুর রুমে গেল। ওদেরকে পড়াবে এখন। শবনমের কিছুটা ভয় লাগছে। আগে কখনো কাউকে পড়ায়নি, কোনো অভিজ্ঞতা নেই শবনমের। তার উপর যেই একটা মহাপ্রলয় বাসায় এসে হাজির, কে জানে কোনো ভুল দেখতে পেলে কি করে। লেখাপড়ার ব্যাপারে শবনমের ভীষণ আগ্রহ, তাই শ্রাবণের কথা শুনে কোনো চিন্তা ভাবনা না করেই রাজি হয়ে গেছে। অশ্রুবিন্দু তখন পুতুল পুতুল খেলছিল। শবনমকে রুমে ঢুকতে দেখে দুই বোন ভুরু কুচকে তাকালো। শবনম ওদের সামনে গিয়ে বলল, চলো পড়তে বসবে, পড়া শেষ করে আবার খেলা। শবনমের কথা শেষ হবার আগেই দুই বোন দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। পেছন পেছন শবনমও গেল ওদের ধরতে। প্রলয় কাঁথা মুড়ি দিয়ে বসে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ করে অশ্রুবিন্দুকে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমরা আজকে পড়বো না মামা, আজকে তুমি এসেছো। আজকে আমাদের আনন্দের দিন, আজকে কোনো পড়ালেখা হবে না।
পেছন পেছন শবনমও এসে হাজির হলো প্রলয়ের রুমে। শবনমকে দেখে প্রলয় ভুরু কুচকালো, তারপর বলল, এখন তোদের ম্যাডাম আছে, আমি আর কি করব বল? ম্যাডামকে বল যা বলার। দুই বোন অসহায়ের মতো তাকালো শবনমের দিকে। শবনমের খুব মায়া হলো, কিন্তু লেখাপড়া সবার আগে, এটা নিয়ে শবনম ছাড় দিতে রাজি নয়। তাই বলল, আজ তোমরা স্কুলে যাওনি, এখন পড়তেও যদি না বসো তবে বিষয়টা কেমন হবে বলো? চলো পড়তে চলো। মুখ ভার করে দুই বোন শবনমের পিছন পিছন চলল। এখন যদি পড়া শেষ করো তাহলে তোমাদের আমি একটা গল্প শোনাবো পড়ার পর। গল্পের কথা শুনে দুই বোন আগ্রহী হলো। পড়া টেবিলে বসে শবনম প্রথমে বাংলা বই হাতে তুলে নিল। রাহেলা বানু ছেলের রুমের দরজার সামনে এসে দেখেন প্রলয় এক মনে ল্যাপটপে কিছু করছে। রাহেলা বানু দরজার সামনে থেকে জিজ্ঞাসা করলেন। আসবো? মাথা না তুলে প্রলয় বলল। এসো মা। বিছানার ওপর বসে রাহেলা বানু ছেলের দিকে তাকালেন। এক মুখ দাড়ি গোপ দিয়ে ছেলে বসে আছে, মাথা চুল কাট ছাড়িয়ে গেছে, তার দেবদূতের মতো। ছেলের কেমন কেমন ছন্ন ছড়ার মতো হয়ে গেছে। ছেলের দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, তুই চুলদাড়ি কাটছিস না কেন? কেমন সন্ন্যাসী সন্ন্যাসী লাগে তোকে। প্রলয় মিষ্টি করে হেসে বলল। তুমি বললে কাটবো মা। রাহেলা বানুর বুক কেঁপে উঠল ছেলের হাসি দেখে। এত বেশি সুন্দর কেন ওর হাসি? পাঞ্জাবি পরেছিস যে আবার হঠাৎ? জুম্মাবার ছাড়া তো পাঞ্জাবি পরিস না কখনো। ঠিক করেছি, এবার থেকে পাঞ্জাবি গায়ে দিব মা। আজকে পাঞ্জাবি পরে আরাম পেয়েছি। মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। রাহেলা বানুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রলয় বের হয়ে গেল ল্যাপটপ অন রেখে। ল্যাপটপের ওয়েলপেপারের দিকে তাকালেন রাহেলা বানু। মুহূর্তেই তার কলিজা মোচড় দিয়ে উঠল। বন্যার একটা ছবি ওয়েলপেপারে দেওয়া, একেবারে জীবন্ত একটা ছবি, যেন ওখানেই বসে আছে বন্যা, তাকিয়ে আছে মায়ের দিকে। বন্যার কি চোখ দুটো জলে টলমল করছে নাকি? মেয়েটা কাঁদছে কেন? ব্যাকুল রাহেলা বানু উঠে গেলেন মেয়ের চোখ মুছে দেওয়ার জন্য। যতই মোছার চেষ্টা করেন চোখের জল মোছা যায় না। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব করেন রাহেলা বানু। কোথায় গেল বন্যা? কেন এভাবে চলে গেল? পড়ালেখার পর্ব শেষ করে শবনম ছোপা এসে বসেছে। অশ্রুবিন্দু দুই বোন শবনমের পায়ের কাছে বসে আছে মোড়ায়। রাহেলা বানু টেবিলে খাবার সাজাচ্ছেন। এক দেশে ছিল এক রাজকুমারী। রাজকুমারীর নাম ছিল স্নো হোয়াইট। রাজকুমারী ছিল খুবই সুন্দর, বরফের মতো সুন্দর হওয়ার তার নাম রাখা হয় স্নো হোয়াইট। আন্টি, স্নো হোয়াইট কি তোমার মতো সুন্দর ছিল? না মা, আমার চেয়েও বেশি সুন্দর ছিল। অশ্রু বলল, না না আন্টি, হবে না হবে না, তুমি বেশি সুন্দর। শবনম হেসে ফেলে ওদের এরকম কথা শুনে। কলিং বেলের শব্দ শুনে রাহেলা বানু শবনমকে ডেকে বলে দরজা খুলে দিতে। শবনম উঠে গিয়ে দরজা খুলে দেয়। শবনমের সামনে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরা এক যুবক। চাপদাড়ি, সাদা পাঞ্জাবি, মাথায় ঘন চুল। শবনমের বুক কেঁপে উঠল। শবনমকে হা করে তাকিয়ে থাকতে দেখে প্রলয় বলল, এভাবে তাকিয়ে আছো কেন বুয়া? চিনতে পারোনি নাকি? আমি প্রলয়, চুল কেটে এসেছি, দাড়ি গোপ ছোট ছোট করে এসেছি, তাই চিনতে পারছো না মনে হয়। প্রলয়ের মুখে বুয়া ডাক শুনে একটু আগে প্রলয়ের জন্য জন্মানো ভালো লাগা কিছুটা ফিকে হয়ে গেল। বিরক্তিতে চ শব্দ করে শবনম সরে গেল। শবনম বুঝতে পারছে না এত সুন্দর একজন মানুষের ব্যবহার এত খারাপ কেন। প্রলয় সোজা নিজের রুমে চলে গেল। তারপর একটা ট্রাভেল ব্যাগ এনে সবাইকে ডাকলো। ব্যাগ থেকে দুটো ড্রেস, দুজোড়া জুতো বের করে অশ্রুবিন্দুর দিকে বাড়িয়ে দিল। সিন্ড্রেলার মতো জামা চাই বলে অনেক দিন আগে আবদার করেছে, আজ মামা তেমন জামা এনেছে দেখে দুই বোন খুশিতে লাফাতে লাগলো। একটা কমলা রঙের শাড়ি আর ব্যাগ বের করে মর্জিনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মর্জিনা বউ, এবার খুশি তো? এবার কিন্তু কমলা রঙের শাড়ি এনেছি। মর্জিনা খুশিতে রাহেলা বানুকে টুপ করে সালাম করে ফেললো পায়ে হাত দিয়ে। প্রলয় মর্জিনার দিকে তাকিয়ে বলল, এটা কিন্তু ঠিক করো নাই বুবু, পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই ইসলামে। এটা পুরোপুরি বিধান বহির্ভূত কাজ। মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, কাউকে খুশি করার জন্য আর কখনো এভাবে সালাম দিবে না। শবনমের ভীষণ ভালো লাগলো প্রলয়ের এরকম সোজাসাপটা কথা। রাহেলা বানুর জন্য আনলো একটা ডায়মন্ডের একটা নেকলেস, সেই সাথে ম্যাচিং করে একটা সাদা আর সিলভার শাড়ি। সবাইকে সবকিছু দিয়ে প্রলয় কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। শবনমের জন্য কিছু আনা হয়নি। শবনম বুঝতে পারলো প্রলয় বিব্রত বোধ করছে। রাহেলা বানুকে বলল প্রলয়, মা নতুন বুয়া নিয়েছে তো তা তো জানি না আমি, তাই কিছু আনা হয়নি। আমি কাল ওকে নিয়ে শপিংয়ে যাব ভাবছি। সমস্যা কি, যাস। আর বুয়া বুয়া করছিস কেন? এটা কেমন অসভ্যতা প্রলয়? ধুর মা, ওই একাই বৃথা। শবনমের কান লাল হয়ে গেল প্রলয়ের এরকম কথা শুনে। এই লোক এত বাজে কেন? কিছুতেই শবনম যাবে না এর সাথে।
শ্রাবণী অধীর হয়ে অপেক্ষা করছে এতক্ষণ ভাইয়ের জন্য। কখন শ্রাবণ আসবে বাসায় আর শ্রাবণী প্রলয় ভাইয়ের কথা জানতে পারবে। শ্রাবণ বাসায় ফিরল মিষ্টি নিয়ে। শফিক সাহেব একটা ম্যাগাজিন পড়ছেন বসে বসে। রাবেয়া বানু আর বাসার হেল্পিং হ্যান্ড রেশমা বসে বসে সিরিয়াল দেখছে। ইতোমধ্যে সিরিয়ালে বউ শাশুড়ির ঝগড়া শুরু হয়ে গেছে। শাশুড়ি অযথাই বউটাকে নিয়ে বাজে কথা বলছে। বউয়ের কান্না দেখে রাবেয়া বানু নিজেও কেঁদে উঠলেন। শফিক সাহেব শীতল দৃষ্টিতে নিজের স্ত্রীর দিকে তাকালেন। তার তাকানোর মানেটা ছিল রাবেয়া বানুকে বোঝানো। হাউ স্টুপিড ইউ আর ওল্ড লেডি আশ্চর্য। রাবেয়া বানু বুঝে গেলেন স্বামীর মনোভাব, সাথে সাথে মুখ ঝামটা দিয়ে বললেন, খবরদার, তোমার ওসব ইংরেজি গালি আমাকে দিবে না। একেবারে ইংরেজি জেনে এমন ভাব নিচ্ছ যেন তুমি ইংলিশম্যান। শফিক সাহেব অত্যন্ত আশ্চর্য হলেন। স্ত্রী তার মনের কথা বুঝে গেছে ভেবে। কলিং বেলের শব্দ শুনে রেশমা উঠে দরজা খুলে দিল। শ্রাবণ দাঁড়িয়ে আছে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে। ছেলেকে মিষ্টির প্যাকেট নিয়ে আসতে দেখে রাবেয়া বানু কিছুটা অবাক হলেন। শ্রাবণ প্যাকেট খুলে একটা মিষ্টি নিয়ে আগে বাবাকে খাওয়ালো, তারপর মাকে। রাবেয়া বানু ছেলের দিকে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন, হঠাৎ মিষ্টি কেন? বিয়ে শাদী কি সেরে ফেললি নাকি? খবরদার, আমাকে না জানিয়ে যদি বিয়ে করে বসে থাকিস তবে খুব খারাপ হবে। আমার অনেক দিনের স্বপ্ন, ছেলের বিয়েতে পার্লারে যাব, ইচ্ছে মতো সাজবো। লাজুক নয়নে মায়ের দিকে তাকিয়ে শ্রাবণ বলল, মা যে কি বলো না, তোমাকে না জানিয়ে বিয়ে করব। এমনি আজকে হাতে কিছু টাকা এলো, ভাবলাম তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসি। আব্বার তো আবার ক্ষীরভোগ মিষ্টি ভীষণ প্রিয়। শ্রাবণী মুখ ভেঙচি দিয়ে বলল, আমার টাকা দিয়ে আসছে বিলাসিতা দেখাতে, ফকিন্নি একটা। শ্রাবণ মিষ্টি নিয়ে বোনের সামনে গেল, তারপর ফিসফিস করে বলল, শ্রাবণী রে, তোর ভাবি তো পেয়ে গেছি, এটা সেই খুশির মিষ্টি। ভাইয়ের কথা শুনে শ্রাবণী মুখ ঝামটা মেরে ওঠে, তারপর বলে, চাপা আর কি, তোর মতো বস্তির সাথে কে রে প্রেম করবে? একবার শুধু সেটিং করে নেই, তারপর তোকে দেখাবো। খাওয়া দাওয়ার পর শ্রাবণী ভাইয়ের রুমে গেল। শ্রাবণ তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে গ্রুপ মেসেজে। শ্রাবণী গেল শ্রাবণের জন্য এক কাপ চা নিয়ে। লজ্জায় প্রলয়ের কথা জিজ্ঞাসা করতে পারলো না। কিছুক্ষণ উসকুস করতে করতে এদিক ওদিক তাকালো। শ্রাবণের একটা পা কোলে নিয়ে টিপে দিতে লাগলো। এক চুমুকে সবটা চা খেয়ে খেয়ে উঠে শ্রাবণ বলল, যা ভাগ এখান থেকে, খায় না তোর চা। আমার তো সেবা করতে হবে না, আমার পা ব্যথা নেই। কি করবে বুঝতে না পেরে উঠে গিয়ে আলতো হাতে ভাইয়ের চুল টেনে দিতে লাগলো। লজ্জায় কিছু বলতে পারছে না ভাইকে। কিছুক্ষণ চুল টানার পর আরামে শ্রাবণের চোখ লেগে এলো। ফোন হাত থেকে রেখে শুয়ে পড়লো শ্রাবণ। শ্রাবণী কিছু জিজ্ঞাসা করতে পারলো না। দুরু দুরু বুক কাঁপছে শ্রাবণীর। শ্রাবণ ঘুমিয়ে যেতেই শ্রাবণী ভাইয়ের পাশে বসে তাকিয়ে রইল। তারপর ভাইয়ের কপালে হাত রেখে বিড়বিড় করে বলল, আমার এই রাজকুমারের মতো ভাইটার কপালে একটা রাজকুমারী জুটিয়ে দিও আল্লাহ। সে যেই মেয়েকে ভালোবাসবে সেই মেয়ের জীবন ধন্য হয়ে যাবে। আমি জানি এই পাগলটা যেন একটা সত্যিকারের ভালো মানুষ পায়। খারাপ কেউ হলে যে আমার ভাই সহ্য করতে পারবে না। ওর মনটা ভীষণ নরম, অল্পতেই ও ভেঙে পড়বে। শ্রাবণী উঠে চলে যেতেই শ্রাবণের মুখে মুচকি হাসি ফুটে উঠলো। ভাই বোনের সম্পর্কের মতো নিষ্পাপ আর মধুর সম্পর্ক পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। রুমে গিয়ে ফোন হাতে নিতেই শ্রাবণী অবাক হয়ে গেল। শ্রাবণ মেসেজ দিয়েছে কিছুক্ষণ আগে, চা একেবারে বাজে হয়েছে, এর চেয়ে ভালো চা বানাতে পারে তোর ভাবি। শুধু চা পাতা, দুধ, চিনি মেশালে চা হয় না। ও আসলে তোকে বলবো টানা 3 মাস চা বানানো শেখাতে। অবশ্য চা বানানোর মতো একটা আর্ট তোর মতো গাধি রপ্ত করতে পারবে কিনা কে জানে। রাগ করছিস মনে হয়? তাহলে একটা খুশির খবর শোনাই এবার, প্রলয় বাসায় আসছে। অন্য সময় হলে শ্রাবণী ভীষণ রেগে যেত, কিন্তু আজকে রাগলো না। কেমন আনন্দ লাগছে শ্রাবণীর। হঠাৎ করে নিজেকে মনে হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো। প্রলয় ভাই এসেছে, কালই শ্রাবণী খালার বাসায় হাজির হবে কি। ইস, ভাবতেই লজ্জা লাগছে শ্রাবণীর। প্রলয় ভাইকে কাল দেখবে, কতদিন দেখেনি, কাল মন ভরে দেখে নেবে। বাকি রাত শ্রাবণী আর ঘুমাতে পারলো না। উত্তেজনায় ঘুম আসছে না শ্রাবণীর। ঘুম এলো শেষ রাতের দিকে। তখনই শ্রাবণী স্বপ্নটা দেখলো সে হেঁটে যাচ্ছে প্রলয়ের পিছন পিছন। হঠাৎ করে একটা কালো ছায়া এসে প্রলয়কে গ্রাস করে ফেলেছে। শ্রাবণী বুঝতে পারছে এই ছায়া পুরোপুরি প্রলয়কে ঢেকে ফেললে প্রলয় মারা যাবে, কিন্তু শ্রাবণী কিছু করতে পারছে না। পাশ থেকে কে যেন ভীষণ চেষ্টা করছে প্রলয়কে মুক্ত করতে, কিন্তু পারছে না। মেয়েটার গলার স্বর শুনতে পাচ্ছে শ্রাবণী, কিন্তু দেখতে পাচ্ছে না তাকে। শুধু অনুভব করতে পারছে একটা মেয়ে আছে সেখানে। আর শ্রাবণীর হাত পা সবকিছুতে জড়তা এসে গেছে। শ্রাবণী কিছুতেই হাত পা নাড়াতে পারছে না। প্রলয়কে বাঁচানোর চেষ্টা করবে তো পরের কথা সেটা। অচেনা সেই মেয়েটার আহাজারি শোনা যাচ্ছে। কি ভীষণ অস্থির হয়ে কাঁদছে মেয়েটা, অথচ শ্রাবণী কাঁদতেও পারছে না। শুধু বুঝতে পারছে ভীষণ কষ্ট হচ্ছে তার, ভীষণ 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 কষ্ট।
ঘুম ভাঙতে শ্রাবণী দেখতে পেল ঘামে পুরো শরীর ভিজে আছে ওর। এই শীতেও শ্রাবণী ভিজে জবজবে। কি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছে সে। এটা কি মানে এই স্বপ্নে? দ্রুত গিয়ে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেলো শ্রাবণী। তারপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল। অন্ধকার কেটে আলো হতে শুরু করেছে আস্তে আস্তে। বিষণ্ণ মন নিয়ে শ্রাবণী দেখতে লাগলো সকাল হওয়া। তার জীবনে এরকম আলো মাখা সকাল কবে আসবে? সকালে ঘুম থেকে প্রলয় শবনমের রুমে দরজায় গিয়ে টোকা দিল। শবনম ঘুমের ঘরে একবার জিজ্ঞাসা করলো, কে? কোনো জবাব দিল না প্রলয়। আরামদায়ক কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করছে না শবনমের। তবু রাহেলা বানু এসেছে ভেবে শবনম উঠে গিয়ে দরজা খুলে দিল। এক নজর শবনমের দিকে তাকিয়ে প্রলয় অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, কমন সেন্স নেই তোমার? ওড়না ছাড়া এমন চ্যাটাং চ্যাটাং করে উঠে এলে কেন? শবনম এক নজর নিজের দিকে তাকালো। তারপর নিজের ভুল বুঝতে পেরে হুট করে দরজা লাগিয়ে দিল। ততক্ষণ চোখ থেকে ঘুমের রেশ কেটে গেছে শবনমের। লজ্জায় শবনমের মাথা কাটা যাবার জোগাড়। ছি, এতটা লজ্জা শবনম জীবনেও পায়নি। শবনমের নিজের ওপর নিজের রাগ হলো, ভীষণ রকম রাগ হলো। ওড়নার ওপর একটা মোটা চাদর পরে নিল শবনম। ঘড়িতে সকাল সবেমাত্র 8টা। শবনম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। প্রলয় সোফায় বসে সকালের নিউজ দেখছে। শবনম বুঝতে পারছে না তাকে কেন ডেকেছে প্রলয়। শবনম কাছে এসে দাঁড়াতেই প্রলয় বলল, 1 কাপ চা দাও আমাকে। রাগে শবনমের মাথায় রক্ত উঠে গেল। প্রলয়ের সামনে এসে বলল, পারবো না আমি চা বানাতে। প্রলয় শবনমের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর বলল, তুমি বেশ জেদি দেখছি। শবনম কিছুটা অবাক হলো প্রলয়ের এরকম শান্ত ব্যবহার দেখে। কিছু না বলে নিজের রুমে চলে গেল শবনম। রুমে গিয়ে চোখ বন্ধ করে বসে রইল কিছুক্ষণ। হঠাৎ করে কেন জানি একটা অপরাধবোধ জর্জরিত হয়ে গেল শবনমে। কি ক্ষতি হতো 1 কাপ চা বানিয়ে দিলে? আজকে তো আর তাকে বুয়া বলেনি প্রলয়, উল্টো খুব শান্ত ব্যবহার করেছে। শবনম উঠে গিয়ে চা বানিয়ে আনলো প্রলয়ের জন্য। প্রলয় চুপচাপ চা খেতে লাগলো। রাহেলা বানু সকাল থেকে রুমে বসে আছেন। তিনি আজ অশ্রুবিন্দুকে নিয়ে স্কুলেও যাননি। মর্জিনা নিয়ে গেছে ওদের স্কুলে। চা খেয়ে উঠে প্রলয় বলল, গিয়ে রেডি হয়ে নাও, আমি একটু বের হব, একটা কাজ আছে। কাজ সেরে তোমাকে নিয়ে শপিংয়ে যাব। শবনম অন্যদিকে ফিরে বলল, আমি যাব না আপনার সাথে শপিংয়ে, কিছু লাগবে না আমার। মুহূর্তে প্রলয়ের চেহারা কঠোর হয়ে গেল। শবনম ভয় পেল কিছুটা। তারপর আপন মনে বলল, যাচ্ছি রেডি হতে। সাথে সাথে প্রলয়ের চেহারার কঠোরতা বিলোপ হয়ে কোমল হয়ে গেল। শবনম মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। রুমে গিয়ে শবনম একটা সাদা শাড়ি পরলো। আয়নায় দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে দেখলো। বেশ সুন্দর দেখাচ্ছে আজ শবনমকে। নিজের সৌন্দর্য আরেকজনের বাড়িয়ে দিতে শবনম চোখে কাজল দিল হালকা করে। ঘুরে ফিরে নিজেকে দেখলো কিছুক্ষণ। তারপর রুম থেকে বের হলো। প্রলয়কে দেখে হালকা ধাক্কা খেল শবনম। প্রলয় নিজেও চেঞ্জ করে একটা সাদা পাঞ্জাবি পরেছে। সাদা পাঞ্জাবির ওপর কালো সুতোর কাজ করা চিকন করে, মাথায় কালো টুপি। শবনম চোখ বন্ধ করে ফেল টুপ করে। মনে মনে বলল, এভাবে সামনে এলে আমি বরবাদ হয়ে যাবো যে প্রলয়। প্রলয়ের দিকে এগিয়ে যেতে গিয়ে শবনম বুঝতে পারলো সে প্রেমে পড়ে গেছে। কঠিনভাবে প্রেমে পড়ে গেছে প্রলয়ের। শ্রাবণী বাসা থেকে বের হলো আজ তাড়াতাড়ি। এক্সট্রা ক্লাসের নাম করে বের হয়ে এলো তাড়াতাড়ি। খালার বাসার দিকে যতই এগিয়ে এলো ততই ভয়ে ঘামতে শুরু করলো। এক পর্যায়ে শ্রাবণীর প্রচণ্ড পানি পিপাসা পেল। আশেপাশে কোনো দোকান নেই। বাসার সামনে এসে শ্রাবণী যেন দুপা ভেঙে এলো। কিছুতেই কলিং বেল টিপ দিতে পারছে না। এত লজ্জা লাগছে কেন? শ্রাবণী বুঝতে পারছে না কেন প্রলয় ভাইয়ের সামনে এলে তার এরকম হয় সবসময়। সে তো প্রলয় ভাইকে বলেনি কখনো তাকে ভালোবাসে, তবুও কেন এত লজ্জা? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দরজা হঠাৎ করে খুলে গেল। শ্রাবণী হকচকিয়ে গেল কিছুটা। প্রলয় শ্রাবণীকে দেখে বলল, আরে পিচিটা যে, যা মা রুমে একা বসে আছে, মায়ের কাছে যা। শ্রাবণীর যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। ভেতরে ঢুকতে গিয়ে শ্রাবণী চমকে গেল। প্রলয় ভাইয়ের পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এত সুন্দর একটা মেয়ে। শ্রাবণীর তপ দেখালো যেন হঠাৎ করেই। তবে কি প্রলয় ভাই বিয়ে করে বসে আছে? শ্রাবণীর মনে হলো যেন পুরো 7 আসমান তার মাথার উপর ভেঙে পড়েছে। বুক ফেটে যাচ্ছে। প্রলয় আর শবনম চলে গেল। শ্রাবণী কাঁপতে কাঁপতে ভিতরে এলো। হঠাৎ করে শ্রাবণীর মনে হলো প্রলয় ভাই কি সত্যি বিয়ে করে ফেলেছে? সেদিন ভাইয়া তো বলেছে প্রলয় ভাইয়ের বিয়ের কথা। প্রলয় প্রথমে কবরস্থানে গেল। একটা কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করলো। শবনম দূরে দাঁড়িয়ে দেখলো। কবর জিয়ারত শেষ করে প্রলয় শবনমকে নিয়ে বের হলো। প্রলয়ের কান্না ভেজা চোখ থেকে শবনমের বুকের ভেতরটা যেন চুরমার হয়ে ভেঙে গেল। কি এমন কষ্ট এই ছেলের? শবনম কিছু বলার আগেই প্রলয় বলল, আমার বোন বন্যার কবর এটা। তুমি যেই রুমে থাকো সেটা তো আপার রুম।
শবনম বুঝতে পারলো খালার এভাবে রিয়েক্ট করার কারণ কি। সেদিনে বসুন্ধরাতে গিয়ে প্রলয় শবনমকে জিজ্ঞাসা করলো। কি কি পছন্দ নাও তুমি। শবনম জবাব দিল। আমার কিছু লাগবে না। প্রলয় আর কথা বাড়ালো না। নিজের পছন্দ অনুযায়ী শবনমের জন্য 4টা শাড়ি নিল, শ্রাবণীর জন্য 2টো নিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে গিয়ে বসলো দুজন। শবনম কিছুক্ষণ পর পর আর চোখে প্রলয়কে দেখছে, আবার চোখাচোখি হবার ভয়ে চোখ নামিয়ে রাখছে। প্রলয় সবই খেয়াল করলো। একটা তার ছেলের হাসি ফুটে উঠলো প্রলয়ের ঠোঁটে। শ্রাবণী খালার রুমে গিয়ে দেখে খালা কেমন ঝিম মেরে বসে আছে। খালার এভাবে বসে থাকার কারণ কি হতে পারে শ্রাবণী খুঁজে পেল না। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর শ্রাবণী বুঝতে পারলো প্রলয় ভাই হয়তো বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাই খালার মন খারাপ। প্রলয় ভাইকে নিজের করতে পারেনি বলে শ্রাবণী যে কষ্ট পেল তার চেয়ে বেশি কষ্ট পেল খালাকে এভাবে কষ্ট পেতে দেখে। ভীষণ রাগ হলো শ্রাবণীর প্রলয় ভাইয়ের ওপর। খালা তো একটা মাত্র ছেলে, অথচ সেও কিনা মায়ের মনে কষ্ট দিয়ে বিয়ে করেছে। অথচ শ্রাবণী ভাবতো প্রলয় ভাই অত্যন্ত ভদ্র, মায়ের জন্য প্রলয় ভাইয়ের মনে অনেক ভালোবাসা। কিন্তু এখন দেখতে পাচ্ছে না, তার ধারণা ভুল ছিল। সেই দিনগুলো শ্রাবণীর চোখে এখনো ভেসে ওঠে। অ্যাক্সিডেন্টে খালুর মৃত্যু, খালুর গড়ে তোলা ব্যবসাকে খালার একা হাতে সামলানো। প্রলয় ভাই তখন সবে ম্যাট্রিক দিয়েছে আর শ্রাবণী সবে ক্লাস 6-এ। খালুর মৃত্যুর পর আবার নিজেকে ঘরবন্দি করে ফেলে। প্রলয় ভাই তখন পাগলের মতো হয়ে যায়, সারাক্ষণ গিয়ে পড়ে থাকতো শ্রাবণীদের বাসায়। প্রলয় ভাই কাঁঠালের আঠার মতো লেগে থাকতো তার সাথে। প্রলয় সারাক্ষণ ঝগড়া রাগারাগি করতো, শ্রাবণী তো তখনই খুন হয়ে যায়। ভালোবেসে ফেলে প্রলয়কে, কখনো বলতে পারেনি প্রলয়কে। আর বন্যা আপা সেই বছরেই ঝাপসা হয়ে এলো শ্রাবণীর চোখ। খালাকে জড়িয়ে ধরে কাঠ হয়ে বসে রইল। রাহেলা বানু এতক্ষণ যেই কষ্টের দম চেপে সহ্য করেছিলেন, সেই কষ্ট তার সহ্যের বাইরে চলে গেল। শ্রাবণীকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলেন। শ্রাবণী মূর্তির মতো হয়ে রইল। রাহেলা বানুর কিছুক্ষণ কান্নাকাটির পর শ্রাবণী বুঝতে পারলো আসল কারণ কি। আজকে বন্যা আপার মৃত্যু দিবস। গাড়িতে চুপচাপ সময় কাটাচ্ছে। শবনমের এই মৌনতা সহ্য হলো না। নীরবতা ভঙ্গ করতে শবনম জিজ্ঞাসা করলো। আপনার আপা এত অল্প বয়সে মারা গেল? মারা যায়নি, আপা আত্মহত্যা করেছে। শবনম যেন 1000 ভোল্টের শক খেলো, স্তব্ধ হয়ে গেল শবনম এই কথা শুনে। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলো, কেন এরকম করলো উনি? কিছুক্ষণ চুপ থেকে প্রলয় বলতে লাগলো। আপা মেট্রিকে থাকাকালীন একটা ছেলের প্রেমে পড়ল। আপার 2 বার সিনিয়র ছিল ছেলে। আপা ছিল পৃথিবীর সবচেয়ে বোকামি। যদি বোকামিতে কোনো অ্যাওয়ার্ড থাকতো তবে আপাই পেয়ে যেত সেই অ্যাওয়ার্ড। জানেন তো সুন্দরী মেয়েরা বোকা হয়। আমার সেই বোকা আপা ছিল কলেজের শ্রেষ্ঠ সুন্দরী। 4 মাস প্রেম করার পর আপা বুঝতে পারলো জানোয়ারটা ছাড়া আপার আর কেউই নেই। প্রেমের সময়টা অতিরিক্ত মধুর হয় বলেই হয়তো আমার আপার কাছে সেই ছেলেটার চেয়ে বড় আর কেউই ছিল না। আমার বাবার আমদানি রপ্তানির ব্যবসা ছিল। বাবা কখনো আমাদের কোনো আবদার অপূর্ণ রাখেনি। ছেলেটা আপার সে সুযোগ নিয়েছে। যখন তখন আপার কাছে টাকা চাইতো, আর আপা বাবাকে বলা মাত্রই বাবা টাকা দিয়ে দিত। আপা ছিল বাবার চোখের মণি। মাঝে মাঝে আমি ভীষণ রেগে যেতাম বাবা আমাকে আদর কম করে বলে। একসময় আপা দেখলো ছেলেটা আপাকে ইগনোর করছে। আপা সহ্য হলো না। আমার বোকা আপা গিয়ে ছেলেটার পায়ে পড়ল। আপার দুর্বলতার সুযোগ নিল ছেলেটা। আপাকে ফিজিক্যাল রিলেশনের জন্য চাপ দিল। আপা মানসিকভাবে ভেঙে পড়ল শুনি। শেষ পর্যন্ত আপা পারল না। আপার অদম্য ভালোবাসার কাছে ব্যর্থ হলো নিজের সতীত্ব, নিজের সম্মান, নিজের পরিবারের সব কিছু। ছেলেটা আপাকে আশ্বাস দিল বিয়ে করার। আপা সেটা বিশ্বাস করে সব সঁপে দিল। তারপর আর কি, আর 10টা মেয়ের জীবনের মতন আপার সাথেও হলো। ছেলেটা অস্বীকার করলো তার ভালোবাসা যখন জানতে পারলো আপা প্রেগনেন্ট। বাবা সেদিন আমাদের জন্য টিকিট কাটতে গেল। পরের সপ্তাহে আমরা ব্যাংকক যাব ঘুরতে। মা যখন বাবাকে ফোন করে জানালো আপার কথা, বাবা নির্বাক হয়ে গেল। মেইন রোডে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেললো বাবা। অ্যাক্সিডেন্ট করে বসলো বাবা। হাসপাতালে নেওয়ার আগেই বাবা মারা গেল। আপা রুম থেকে বের হলো না সেদিন থেকে। কি অপরাধ বোধ আপাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তা আল্লাহ জানে আর আমার আপা জানে। 1000 বার চেষ্টা করেও আমরা আপাকে আর আনতে পারিনি বাবাকে শেষ দেখার জন্য। এই দরজা আর আপা খুলল না। দরজার নিচ দিয়ে আপাকে খাবার দেওয়া হতো। আমি আর আপা ছিলাম টম এন্ড জেরি। সারাক্ষণ লেগে থাকতাম আপার সাথে। আমি তখন মেট্রিক দিয়েছি সবে মাত্র। আবার এভাবে চুপ হয়ে যাওয়া আমার মোটেও সহ্য হলো না। আমার তো আর আপা ছাড়া কেউই নেই। অশ্রু আর বন্যা হলো সেদিন। আপা সেদিন রাতে সবার অলক্ষ্যে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে। তারপর থেকে বাসায় আমার আর মন টিকত না। পড়ে থাকতাম খালাদের বাসায়। শ্রাবণ আর শ্রাবণীর সাথে দিন কেটে যেত আমার। শ্রাবণীকে আমি নিজের ছোট বোনের মতন দেখতাম তখন। আমি ছোট ছিলাম বলে আমার আপাকে রক্ষা করতে পারিনি, কিন্তু শ্রাবণের সাথে ছায়ার মতন ছিলাম।
আমার আরেকটা বোনকে আমি ভুল পথে পা বাড়াতে দিতে চাইনি। আজ সকালে যে মেয়েটা এসেছে সেই আমাদের শ্রাবণী। বন্যার মৃত্যুর কথা শুনতে শুনতে শবনমের চোখে জল চলে এলো। ইস, কি কষ্ট এই ছেলেটার। শবনম মনে মনে বলল। আমি ভালোবেসে তোমার মনের সব জ্বালা দূর করে দিব। প্রলয় আর শবনম বাসায় ফিরল দুপুরে। রাহেলা বানু ততক্ষণে মেয়ের সব কিছুটা সামলে নিয়েছেন, শ্রাবণীর সাথে বসে কথা বলছেন। প্রলয় বাসায় ঢুকে একটা ব্যাগ শ্রাবণীর দিকে ছুঁড়ে মেরে বলল, শাড়ি পরে ভাইরে একটা সালাম দিয়ে যা তো পিচ্ছি। শ্রাবণীর মন খারাপ হয়ে গেল। প্রলয় ভাই কখনো বুঝতে চায় না কেন জানি। শ্রাবণী এখন আর পিচ্ছি নেই, বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যায় এখন শ্রাবণী। মাঝে মাঝে শ্রাবণীর মনে হয় প্রলয় ভাই সব জানে, সব বোঝে, তবুও ভান করে না বোঝার। আবার মাঝে মাঝে মনে হয় প্রলয় ভাই তাকে বোনের চোখে দেখে। শ্রাবণী জানে শ্রাবণী ভুল করেছে প্রলয় ভাইকে এরকম ভালোবেসে, কিন্তু কিন্তু এও জানে ভুল না করেছে বলেই সেটা ভালোবাসা। ভালোবাসা সবসময় সব যুগে ভুল ছিল সবার জন্য। শবনম রুমে যেতেই শ্রাবণী জিজ্ঞাসা করলো, উনি কে খালা? রাহেলা বানু জবাব দিলেন। ও তো শবনম, অশ্রু বিন্দুর টিচার। শ্রাবণীর মনে হলো সে যেন ভারমুক্ত হলো কথাটা শুনে। প্রলয় ভাই বিয়ে করেনি, এর চাইতে খুশির খবর আর কি হতে পারে শ্রাবণীর জন্য। খুশি চোটে খালার গালে একটা চুমু খেলো শ্রাবণী। তারপর খালার রুমে চলে গেল শাড়ি পরতে। জলপাই রঙের একটা জামদানি শাড়ি আর একটা লাল রঙের জামদানি। শ্রাবণী জলপাই রঙের জামদানি শাড়িটা পরলো, চুল ছেড়ে দিয়ে টোটাল লিপস্টিক লাগিয়ে রুম থেকে বের হলো। দুপুরে শীতকুচিটা কম। শবনম ঠিক করলো আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করবে, যেই ভাবা সেই কাজ। শাওয়ার ছেড়ে শবনম ভিজতে লাগলো। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে, কিন্তু শবনমের সেদিকে খেয়াল নেই। মন মতো ভেজার পর শবনম গোসল সেরে বের হলো। ভেজা চুল পিঠের ওপর ছড়িয়ে দিয়ে শবনম আয়নার সামনে বসে চোখে গাঢ় কাজল দিল, কপালের নীল টিপ। শবনম বুঝে গেছে প্রলয় সাজগোজ পছন্দ করে না। হাফ সিল্কের আকাশি রঙের শাড়িটা পরলো শবনম। তারপর রুম থেকে বের হলো। খিদে পেয়েছে ভীষণ শবনমের। শবনম গিয়ে প্রলয়ের পাশের চেয়ারে বসলো। শ্রাবণী বসেছে প্রলয়ের বিপরীতে। খাবার টেবিলে বসে শ্রাবণী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শবনমের দিকে। এই মেয়েটা এত সুন্দর কেন? শ্রাবণীর বুকের ভেতর ধক করে জ্বলে উঠল যেন। প্রলয় যদি শবনমের প্রেমে পড়ে যায়। হাতের কাছে আগুনের মতো রূপসী থাকলে পুরুষের হাত তো পড়বেই, যদি সে মহাপুরুষ না হয়। প্রলয় কি মহাপুরুষ? কান্না দলা পাকিয়ে শ্রাবণীর গলার কাছে এসে আটকে রইল। শ্রাবণী বুঝতে পেরেছে খুব দ্রুত প্রলয়কে বলে দিতে হবে সে প্রলয়কে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। প্রলয় খাবার মাঝে একবার শবনমের দিকে তাকালো, তারপর বাম হাত দিয়ে শবনমের কপালের টিপ খুলে ফেললো। পুরো ব্যাপারটা শ্রাবণী লক্ষ্য করলো, কিন্তু কিছুই করার নেই শ্রাবণীর। খাওয়ার পর শবনমের উদ্দেশ্যে প্রলয় বলল, ইসলামে মেয়েদের কপালে টিপ পরার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে জানো তুমি? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ যখন একটা 18 মাইলের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে, তখন সেটি এত বড় ও ভয়াবহ উত্তপ্ত হয়ে ওঠে যে কোনো মানুষের পক্ষে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সেখানে নিক্ষেপ করা সম্ভব হলো না। নমরুদের নির্দেশে একটা চরকা বানানো হলো, যার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা যায়। আল্লাহ তাআলার কুদরতের নির্দেশে রহমতের ফেরেশতারা চরকার এক পাশে ভর করে থাকায় সেটা ঘোরানো যাচ্ছিল না। যখন শয়তান নমরুদকে বুদ্ধি দিল কিছু নগ্ন মেয়ে পতিতা এনে চরকার সামনে বসিয়ে দিতে, কারণ এমন জঘন্য পরিবেশে ফেরেশতারা কখনো থাকতে পারতেন না। নমরুদ তাই করল। তখন ফেরেশতারা চরকা ছেড়ে চলে গেল আর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা সম্ভব হলো। এই ঘটনার পরবর্তী সময়ে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো এবং তাদের মাথায় তিলক পরানো হলো, যেটা বর্তমানে আমাদের কাছে টিপ নামে পরিচিত। মুসলিম মেয়েদের জন্য এই জন্য টিপ পরা জায়েজ না। শবনম অবাক হলো, ভীষণ রকমের অবাক হলো প্রলয়ের কথা শুনে। কিছু না বলে নিজের রুমে চলে গেল। সাহস করে আজকে মাকে ফোন দিবে বলে সিদ্ধান্ত নিল। মাকে ফোন দিয়ে বলবে সেদিন এভাবে চলে না আসলে আজকে এরকম একজন চমৎকার মানুষের খোঁজ পেত না শবনম। 2 বার রিং হবার পর 3 বারের সময় শবনমের মা ফোন রিসিভ করলো। এক অদ্ভুত রকমের জড়তা শবনমকে পেয়ে বসলো। ভয়ে লজ্জায় অনুতাপে কথা বলতে পারছে না। মা মেয়ের এই অদ্ভুত মৌনতার পেছনে জমে থাকা কষ্ট কেউ জানে না, দুজনের কেউ জানে না অপরের জন্য যে তার মতো নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। শবনম ফোন কেটে দিল। কিছুক্ষণ পর আবার কল দিল। এবার আর চুপ না থেকে মাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো মা? ওপাশ থেকে ফোপানি ছাড়া আর কোনো শব্দ এলো না। শবনম কেঁদে দিল।
শবনমের কান্না থামার পর শবনমের মা বলল, আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম রে শবনম। 5 লক্ষ টাকার জন্য তোকে বিয়ে দিতে চেয়েছি ওরকম একটা লোকের সাথে। তুই চলে যাওয়ার পর জানতে পারি ওই লোকটা এভাবে বিয়ে করে মেয়েদেরকে দিয়ে পতিতাবৃত্তি করায়। শবনম মাকে বলল, এভাবে চলে না। আসলে আমি জানতাম না মা, পৃথিবীতে কত ভালো মানুষও আছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। 6 মাস পর টানা 4 দিন প্রলয়ের রুমে দরজা বন্ধ। শবনমের অস্থিরতা বেড়ে চলেছে। যেন কি হয়েছে মানুষটার, একবারও কেন বের হচ্ছে না রুম থেকে। রাহেলা বানু মাঝে মাঝে দরজার সামনে গিয়ে ডাকেন প্রলয় প্রলয় করে, কিন্তু প্রলয় দরজা খুলে না। রাহেলা বানু আগেও দেখেছেন ছেলের এরকম অভ্যাস, তাই আর বেশি অস্থির হননি। তবুও মনের মধ্যে একটা খুঁতখুঁত রয়ে গেছে, কেন এরকম করে প্রলয়। শবনম এই 4 দিন খাওয়া দাওয়া করতে পারেননি ঠিক মতো। সবাই বসে প্রলয়ের রুমের দিকে তাকিয়ে আছে শবনম। রাহেলা বানু স্কুলে গিয়েছেন নাতনিদের নিয়ে। শবনম অপলক তাকিয়ে দেখছেন দরজাটা। হঠাৎ করে দরজা খুলে প্রলয় বের হয়ে এলো। শবনমের দেহে যেন প্রাণ ফিরে এলো। ইচ্ছে করছে এক ছুটে গিয়ে প্রলয়কে জড়িয়ে ধরে। প্রলয় ধপ করে ছোপায় বসে পড়ল। শবনমের দিকে ঘোর দৃষ্টিতে তাকিয়ে বলল, 1 কাপ চা খাওয়াবে? বিনা তর্কে শবনম উঠে গেল, চা এনে প্রলয়ের সামনে রাখলো। চা খেয়ে প্রলয় কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল। তারপর শবনমের দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি কি রাখবে? শবনম বলে ফেলল, আপনি আমাকে বিষ খেতে বললে আমি তাও খাবো। আপনার এক কথাই আমি প্রাণ বাঁচিয়ে রাখতেও রাজি। বলেন আপনি। প্রলয় চোখ বন্ধ করে ভুরু কুঁচকে ফেলল। তারপর বলল, শ্রাবণকে মনে আছে তোমার? শ্রাবণ। শবনমের মনে পড়ে গেল শ্রাবণের কথা। লম্বা ফর্সা সেই ছেলেটা যে সারাক্ষণ হাসি খুশি থাকে। শবনমের জীবন যার কারণে বদলে গেছে। মাথা নেড়ে সায় দিল শবনম। শ্রাবণের সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করি। মুহূর্তেই শবনমের মনে হলো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি বললো প্রলয়? এটা কিভাবে পারলো এরকম নিষ্ঠুর একটা কথা বলতে শবনমকে? একটু কি বুক কাঁপেনি প্রলয়ের? শবনম কাঁপা কাঁপা গলায় জবাব দিল। আমি তো আপনাকে। কথা শেষ করতে পারেনি শবনম, তার আগেই প্রলয় বলে উঠল, আমাকে শ্রাবণী ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আর আমার পক্ষে সম্ভব না কাউকে ভালোবাসা। যদি ভালোই বাসতাম তবে আমি শ্রাবণীকে ভালোবাসতাম। এত ভালোবাসা পায়ে ঠেলা যায় না, কিন্তু ভালোবাসার ওপর আমার বিশ্বাস নেই। আমি কাউকে নিজের জীবনে আনতে চাই না। প্রলয়ের এরকম নিষ্ঠুর কথা শবনমের সহ্য হলো না। মনে হলো পৃথিবীর সবচেয়ে পাষণ্ড মানুষটা তার সামনে বসে আছে। কাকে ভালোবাসলো সে? এরকম একটা নির্দয় মানুষকে। এই মানুষটাকেই কিনা শবনম ভেবেছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তোমায় এত বড় একটা উপকার করেছে যেই ছেলে, তার কাছে তো তুমি ঋণী। তার ঋণ পরিশোধ করার জন্য হলেও তো তোমার উচিত ওর স্বপ্ন পূরণ করা। প্রলয় উঠে গেল শবনমের সামনে থেকে। শবনম নির্বাক হয়ে বসে আছে। এত বড় ধাক্কা খাবে শবনম ভাবেনি। সেদিন বিকেলেই শ্রাবণের মা বাবা এলো প্রলয়দের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে। শবনম নির্বাক হয়ে বসে আছে নিজের রুমে। শবনমের মা সায়েদাও এসে হাজির। সায়েদা বেগম শবনমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। শবনম কিছু বলল না। সমস্ত ভাবাবেগের ঊর্ধ্বে চলে গেছে যেন শবনম। সায়েদা বেগম রাহেলা বানুকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, আমার মেয়ের ভাগ্য এত ভালো হবে আমি ভাবিনি আপা। আল্লাহ আমার মেয়ের ভাগ্য এত বড় ঘরের বউ হওয়া রেখেছি আমার ভাবনাতেও ছিল না। আমার মেয়ের কপালে বুঝি আল্লাহ এত সুখ রেখেছি। রাহেলা বানু সায়েদা বেগমকে জড়িয়ে ধরে বসে আছেন। তার মুখে হাসি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন শবনমের বিয়ের সব দায়িত্ব তার, সব খরচ তিনি বহন করবেন। শ্রাবণের বাবা মা এসে রিং পরিয়ে গেল শবনমকে। 2 দিন পর শুক্রবারে বিয়ের দিন ঠিক করা হলো। এত দ্রুত এত কিছু হয়ে যাবে শবনমের ভাবনাতেও ছিল না। 1 দিনের মধ্যে এঙ্গেজমেন্ট হয়ে গেল। তবে কি প্রলয় আগে থেকে সব প্ল্যানিং করে রেখেছিল? কাঁদলো না শবনম, কিছুতেই কাঁদবে না। ভুল মানুষকে ভালোবেসেছে, সেই ভুল মানুষের জন্য নিজের চোখের পানি ফেলবে না শবনম। রাতে শ্রাবণ ফোন দিল শবনমকে। 3 বার ফোন বেজে বেজে থেমে গেল। শবনম রিসিভ করলো না। আবার ফোন দিল শ্রাবণ। শবনম রিসিভ করে চুপ করে রইল। শ্রাবণ একদমই বলতে লাগলো, হ্যালো হ্যালো শবনম, শবনম কথা বলো শবনম, আজকে আমার সাথে একটু কথা বলো শবনম। বলেন। একটু বারান্দায় আসবে শবনম? কেন? এসো না প্লিজ। ভীষণ বিরক্ত হলো শবনম, তবু বিরক্তি চেপে রেখে বারান্দায় গেল।
একটা একটা করে বেলুন উঠছে বারান্দার সামনে, সবগুলো বেলুনে একটা একটা শব্দ লেখা। বেলুনের ভেতর লাইট জ্বলছে। শবনম চুপ করে তাকিয়ে দেখছে সবগুলো বেলুন একসাথে করলে লেখাটা হবে শবনম ভীষণ ভালোবাসি তোমাকে। হাসি পেল শবনমের, কি বাচ্চামি করছে ছেলেটা। তারপর পরে একটা সাদা পায়রা উড়ে এলো শবনমের কাছে। পায়রার পায়ে একজোড়া পায়েল বাঁধা, সাথে একটা চিরকুট। শবনম খুলে হাতে নিল, চিরকুটে লেখা শবনম, নাকটি যেন ছোট বাঁশি। ওইটুকুন বাঁশিতে কি করে দুটো ফুটো হয় জানিনি। নাকের ডগা আবার অল্প অল্প কাঁপছে। গাল দুটি কাবুলের পাকা আপেলের মতো লাল টুকটুকে, তবে তাতে এমন একটা শেড রয়েছে যার থেকে স্পষ্ট বোঝা যায় এটা রুজ দিয়ে তৈরি নয়। চোখ দুটো নীল না সবুজ বুঝতে পারলাম না। পরনে উত্তম কাঠের গাউন, জুতো উঁচু হিলের। এটা আমার লিখা না, সৈয়দ মুস্তফা আলী তার বিখ্যাত প্রেমের উপন্যাস শবনমের রূপের বর্ণনা দিয়ে লিখেছেন এটা। আমি শুধু আশ্চর্য হচ্ছি এটা ভেবে যে উনি কিভাবে জানলেন আমার শবনম এরকম। আমার শবনমের রূপের বর্ণনা এত বছর আগে উনি দিয়ে গেলেন কিভাবে তার শবনম উপন্যাসে? তবে কি তুমি ছিলে তুর্কি বংশদূত, আফগান ধর্নাট্য ও সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আর আমি তোমার মজনুন? তুমি বলেছিলে বাড়িতে থাকো, আমি ফিরব। আমি এত বছর তো সেই অপেক্ষাতেই ছিলাম। শবনম, এখনও কি তোমার সময় হয়নি বাড়ি ফেরার? আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা গ্রহণ করে ফিরে আসো শবনম। আমি চাতক পাখির মতো তাকিয়ে আছি তোমার পানে শবনম। আর কত অপেক্ষায় রাখবে? শবনম চিঠির পাল্টা জবাবে লিখল, আর বেশি দিন থাকতে হবে না, শীঘ্রই ফিরবো। পায়রা উড়ে গেল চিঠি নিয়ে। শবনমের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো। কোথায় যেন পড়েছিল, তাকে কষ্ট দিও না যে তোমাকে ভালোবাসে। কিছুতেই কষ্ট দেবে না শবনম শ্রাবণকে। প্রলয় দেখুক কি ভীষণ ভালোবাসা শবনম দিতে পারে কাউকে। হিংসে হোক প্রলয়ের শবনম আর শ্রাবণের ভালোবাসা দেখে। অন্তত প্রলয়কে কষ্ট দেওয়ার জন্য হলেও শবনম ভালোবাসবে শ্রাবণকে, ভীষণ ভালোবাসবে। রাতে শবনম এক বিষম খেলো যখন দেখতে পেল শ্রাবণী আর প্রলয় ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরেছে। শবনমের বুকের ভেতর তখন ঝড় বয়ে যাচ্ছে। সেই ঝড়ে লন্ডভন্ড করে দিচ্ছে শবনমের তিলে তিলে গড়া সব স্বপ্ন। নিজেকে শবনমের মনে হচ্ছে পরাজিত সৈনিক বলে। নিজেকে নিজের জুতো পিটা করতে ইচ্ছে করছে। শবনমের প্রলয়ের কথাতে রাজি হয়েছে বলে। কেন রাজি হলো সে প্রলয়ের কথায়? না হয় না পেত প্রলয়কে, তবুও তো সান্ত্বনা ছিল। একসাথে নিচে আছে দুজন, কিন্তু এখন কি হবে? শ্রাবণীর দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে রইল শবনম। মুনির ঋষির যুগ হলে শবনমের এই তাকিয়ে থাকা শ্রাবণীকে ভস্ম করে দিত। শবনমের হৃদয়ের রক্তক্ষরণকে আরো বাড়িয়ে দিতে যেন শ্রাবণী আর প্রলয় একসাথে স্টেজে এসেছে শবনমকে হলুদ লাগাতে। শবনমের ইচ্ছে হলো লাথি মেরে সব ফেলে দেয়, ভাঙচুর করে সবকিছু। কি পেল এই জীবনে সে? খুব ছোটবেলায় তো বাবা ছেড়ে চলে গিয়েছে তাদেরকে। না পেল বাবার আদর, না পেল মায়ের আদর। মাকে তো শবনম কাছেও পায়নি খুব একটা। সেই সাত সকালে মা বেরিয়ে পড়তো গার্মেন্টসের উদ্দেশ্যে, সন্ধ্যায় বাড়ি ফিরতো ক্লান্ত হয়ে। তবুও মায়ের কোনো অবসাদ ছিল না। বাসায় ফিরেই ব্যস্ত হয়ে যেত কাঁথা সেলাই করতে। শবনম বড় হয়েছে একা একা। ভালোবাসা কি শবনম জানে না। কলেজে পড়ার সময় অনেকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু শবনম পারেনি তাদের প্রস্তাব গ্রহণ করতে। কেউই প্রলয়ের মতো এরকম করে শবনমের মন চুরি করতে পারেনি। অথচ ভাগ্যের কি ফের, নিজের ভালোবাসার মানুষটা তাকে অন্যের হাতে তুলে দিচ্ছে। পাশে বসা শ্রাবণের দিকে তাকালো শবনম। কি আনন্দিত এই ছেলেটা, উচ্ছ্বাস যেন ঠিকরে পড়ছে। শ্রাবণী শবনমকে হলুদ লাগালো প্রথমে, তারপর প্রলয়। শবনম শিউরে উঠল প্রলয়ের স্পর্শ পেয়ে। মনে মনে প্রার্থনা করলো সময়ের চাকা থেমে যাক এখানে। প্রলয় এভাবে ছুঁয়ে থাকুক তাকে আজীবন। এক ফোঁটা জল গড়িয়ে পড়লো শবনমের চোখ বেয়ে। সময় থেমে থাকেনি, শবনমের ইচ্ছে পূর্ণ হয়নি। প্রলয় চলে এলো স্টেজ থেকে। প্রলয়ের হাতে শবনমের এক ফোঁটা চোখের জল। নিজের রুমে এসে প্রলয় একটা জিপলক ব্যাগে এক ফোঁটা জল সংরক্ষণ করলো। দরজা বন্ধ করে শুয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর এক অজানা ঝড় উঠেছে প্রলয়ের। একটা পাগলা ঘন্টা একটানা বেজেই চলেছে। ব্যথায় যন্ত্রণায় প্রলয় দম আটকে আসতে লাগলো। বিছানায় সোজা হয়ে বসলো প্রলয়। কেন এত কষ্ট হচ্ছে তার? কেন এত কষ্ট হচ্ছে তার? শবনমের বিয়ে হয়ে যাচ্ছে বলে তার কি সমস্যা? নিজেকে নিজেই যতই বোঝানোর চেষ্টা করছে প্রলয়, পারছে না মনকে মানাতে। মন বারবার প্রলয়কে তিরস্কার করে বলছে, পারলে না প্রলয়, যাকে ভালোবাসো তাকে পারলে না নিজের করতেই। কাপুরুষের মতন অন্যের হাতে তুলে দিলে নিজ উদ্যোগে। ভালোবাসার অপমান করলে তুমি।
এখন কেন হারানোর ব্যথায় কুকড়ে যাচ্ছ ক্ষণে ক্ষণে? অবুঝ মনের সাথে তর্ক জুড়ে দিল প্রলয়ের বিবেক। মনকে বলল, তাকে ভালোবাসি বলে তো তার সুখ চাই। আমি আর কয়দিন এই পৃথিবীতে? যে কোনো সময় চলে যাব। তখন আমার শবনমকে কে দেখবে বলো? ও বেচারি আমাকে হারালেও নিজেও মরে যেত। আমার ভালোবাসা অন্যের কাছে ভালো থাকুক রে বোকামন। তুমি বুঝবে না আমার হিসেব। আমি মনের কথা মতন চলি না। মন প্রলয়ের বিবেককে আবারও তিরস্কার করে বলল, বিবেক? কিসের বিবেক তোমার? ভালোবাসা মানে কি জানো তুমি? ভালোবাসা একটা ঝড়, একটা প্রলয়। তোমার নাম প্রলয় হতে পারে, কিন্তু প্রলয়ের মতো করে তুমি পারোনি নিজের ভালোবাসাকে ছিনিয়ে নিতে। তোমার ভালোবাসার সব নামকে তুমি বলে দেখতে, সে কি চায়? ভালোবাসাহীন মানুষের সাথে তোমার ভালোবাসার মানুষ 100 বছর কাটানোর চাইতে তোমার সাথে 10 দিন কাটাতে পারলে সুখী হতো। তুমি পাষণ্ড দুঃখিনী মেয়েটাকে আরো দুঃখ দিলে। নিজের মনের এরকম তিরস্কার প্রলয় সহ্য হলো না। একবার ভাবলো, ছুটে যায় ছাদে, চিৎকার করে বলে, যা করেছি সব ভুল করেছি, যা বলেছি সব ভুল। আমি শবনমকে ভালোবাসি, শবনম শুধু আমার। কিন্তু পারলো না প্রলয়। মাথা ব্যথা এসে চেপে ধরলো প্রলয়কে। তীব্র মাথা ব্যথা প্রলয়কে মনে করিয়ে দিল, তুমি দুদিনের অতিথি মাত্র। ব্রেন ক্যান্সার তোমাকে সেই সুযোগ দিবে না। তোমার সময় আর বড় জোর 25 দিন পেতে দিয়েছে ডাক্তার। এই মুহূর্তে এসে কেন একটা মেয়েকে আজীবনের জন্য কাঁদাবে তুমি? তোমার 25 দিনের ভালোবাসা তো মেয়েটার বাকি জীবনের সঙ্গী হতে পারবে না। ও বেচারি তখন কি করবে? অজু করে এসে প্রলয় সিজদাতে লুটিয়ে পড়লো। সিজদাতে গিয়ে বারবার আল্লাহকে বলতে লাগলো, আমার মনকে শান্ত করো প্রভু। আমাকে সাহস দাও, আমাকে শক্তি দাও। আমি যাতে ঈমানের সাথে বাকি দিনগুলো কাটাতে পারি। মুছে দাও আমার মন থেকে শবনমের চিন্তা। আমাকে তোমার ইবাদতে মশগুল করে দাও। প্রলয় চলে যাওয়ার পর শ্রাবণী চেয়ারে বসে এক নজরে তাকিয়ে রইল ভাই ভাবির দিকে। শ্রাবণী মনে মনে ভাবছে, আমার বোকা ভাই, তুই কখনো জানতেও পারবি না প্রলয় ভাই তোর জন্য নিজের ভালোবাসাও ত্যাগ করে গেছে। তোর জন্য ভাবির মনে আল্লাহ ভালোবাসা দিক, অনেক অনেক ভালোবাসা দিক, যাতে কখনো তুই কষ্ট না পাস। ভালোবাসার অভাবে যাতে তোকে আমার মতো হাই হতাশ করতে না হয়। কাঁদছে শ্রাবণী নীরবে। কিভাবে কি হয়ে গেল? সব কেমন এক নিমিষেই বদলে গেল। সেদিন প্রলয় ভাইকে যখন শ্রাবণী জানালো সে তাকে ভালোবাসে, প্রলয় ভাই জবাব দিয়েছিল, তার পক্ষে ভালোবাসা সম্ভব না। ভালোবাসায় সে বিশ্বাস করে না। যদি করতো তবে শবনমকে নিজ থেকে ভালোবাসি বলতো। শ্রাবণী আকুল হয়ে কেঁদে বলেছিল, সেই ছোটবেলা থেকে কি ভীষণ ভালোবাসে প্রলয়কে। জবাবে প্রলয় বলেছিল, সে ছোটবেলা থেকেই শ্রাবণীকে প্রলয় বোন ভেবে এসেছে। বোন আবার মৃত্যুর পর শ্রাবণীর মাঝে বোনের ভালোবাসা খুঁজে পেয়েছে। যদি আগে বুঝতো প্রলয়কে নিয়ে শ্রাবণীর মনের এরকম মনোভাব, তবে কিছুতেই শ্রাবণীদের বাসায় যেত না, শ্রাবণীর মুখদর্শনও করতো না জীবনে। কি ভীষণ কষ্ট পেয়েছে সেদিন শ্রাবণী। ঘুমড়ে মরেছে নিজের মধ্যে, নিজে কাউকে জানতে দেয়নি। শ্রাবণীর এই গুটিয়ে যাওয়া শ্রাবণ লক্ষ্য করেছে। বারবার জিজ্ঞাসা করে ব্যর্থ হয়েছে জানতে। অনেকদিন পার হয়ে গেছে। শ্রাবণী নিজেকে সামলে নিয়েছে ধীরে ধীরে। তবু আজ প্রলয়কে দেখে শ্রাবণী ঠিক থাকতে পারেনি। প্রলয়ের সাথে ম্যাচিং করে ড্রেস পরার রিকোয়েস্ট করে। বিনা প্রতিবাদে প্রলয় রাজি হয়। রাত পোহালেই বিয়ে। শবনমের মাথা কাজ করছে না, কি করবে সে? ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন এসে ছাদে ডেকোরেশন শুরু করে দিয়েছে। চারদিকে লাইটিং, বাজার সামনে বিশাল গেট। রাহেলা বানু কিছুক্ষণ পর পর এসে শবনমকে জড়িয়ে ধরে কাঁদছেন। তার অবস্থা থেকে মনে হচ্ছে তার নিজের মেয়ে বিয়ে দিচ্ছেন তিনি। বারবার শবনমকে বলছেন, বড় শখ ছিল আমার বন্যার বিয়ে এরকম ধুমধাম করে দিব। আল্লাহ আমার ভাগ্যে রাখেনি বন্যার বিয়ে দেওয়া। বন্যা চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে। আমার অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণ করার জন্যই আল্লাহ আবার তোমাকে পাঠিয়েছে শবনম। আমার আরেকটা মেয়ে তুমি। বড় খুশি হতাম যদি তোমাকে আজীবনের জন্য নিজের করে নিজের বাসায় রাখতে পারতাম, আমার প্রলয়ের বউ করে। কিন্তু ভাগ্যে ছিল না। তবুও আমি খুশি শবনম। শ্রাবণ আমার আর এক ছেলে, হাতে তালুর মতো। ওর নারী নক্ষত্র সব আমি চিনি। ওর কাছে কখনো তুমি কষ্ট পাবে না। তুমি মুখ ফুটে বলার আগেই ও তোমার মনের সব কথা বুঝে যাবে। দেখো, শবনমের কিছু বলার নেই। হাওয়া করে কাঁদার ইচ্ছে, কিন্তু কাঁদছে না শবনম, কাঁদবে না কিছুতেই শবনম। এরই মধ্যে দুজন মেয়ে এসেছে শবনমকে মেহেদি পড়াতে। মেহেদির প্রতিটা রেখা শবনমের মনকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। শ্রাবণ একটু পরপর শবনমের রুমে আসছে শবনমকে দেখার জন্য। চোখাচোখি হলেই লজ্জায় চোখ নামিয়ে রাখছে। শবনম অবাক হচ্ছে শ্রাবণের এরকম লজ্জা দেখে। হলুদ শাড়িতে শ্রাবণের মনে হচ্ছে শবনমকে একটা হলুদ পাখি।
যে কিনা কালকেই শ্রাবণের বুকের খাঁচায় আজীবনের জন্য বন্দী হবে। বুকের খাঁচায় পরম যত্নে শবনমকে লুকিয়ে রাখবে শ্রাবণ। কোনো আঘাত যেন শবনমকে ছুতে না পারে কখনো। শবনমের চোখে অশ্রু টলটল করছে, অশ্রু যেন ভোরের শিশির যে কিনা কচু পাতার মধ্যে টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়ে যাবে। মনে মনে শ্রাবণ বলল। ধন্য নাম তোমার শবনম। শ্রাবণের সব বন্ধুরা নিচে ডাকাডাকি করছে শ্রাবণকে, কিন্তু শ্রাবণ যাচ্ছে না। একটা চেয়ার নিয়ে এসে বসলো শবনমের সামনে, গালের নিচে একটা হাত দিয়ে তাকিয়ে রইল অপলক। শ্রাবণের মনোযোগ কাটতেই পকেটে ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে শ্রাবণ ফোন বের করে দেখলো বন্ধুদের ফোন। ধুর শালা বলে গালি দিয়ে উঠল শ্রাবণ, তারপর ফোন বন্ধ করে দিল। শবনমের বিরক্ত লাগছে শ্রাবণকে এভাবে বসে থাকতে দেখে। যতই নিজেকে বোঝাক না কেন শ্রাবণকে অনেক ভালোবাসবে, কিন্তু দিন শেষে মন প্রলয়কে ভাবে। শবনমের একটা গান মনে পড়লো নিজের মনের এই দুরবস্থা দেখে। শবনমকে আশ্চর্য করে দিয়ে শ্রাবণ গুনগুন করে গেয়ে উঠল। মন তোরে বলি যত, তুই চলেছিস তোরই মতো, সাধ্য কি আমার ছুটি তোর। শবনম অবাক হলো, ভীষণ অবাক হলো গান শুনে। ঠিক এই গানটাই শবনম ভাবছিল এইমাত্র, কিন্তু শ্রাবণ জানলো কিভাবে? শ্রাবণী প্রলয়ের রুমের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে প্রলয়কে, কিন্তু কোনো সারা শব্দ নেই। হাল ছেড়ে দিয়ে শ্রাবণী চলে এলো তাই প্রলয়ের রুমের সামনে থেকে। রুমের ভেতরে প্রলয় মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলছে মাথার যন্ত্রণায়। বাইরে কে যেন বিয়ের গান শুনছে। আজ ময়নার গায়ে হলুদ, কাল ময়নার বিয়া, সেই গানের তীরের মতো এসে প্রলয়ের মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। আজ কেন এত বেশি যন্ত্রণা হচ্ছে প্রলয়ের, বুঝতে পারছে না প্রলয়। শবনম কাল চলে যাবে বলে আর কি দেখবে না শবনম প্রলয়কে? শবনম চলে গেলে কাউকে খেপাবে বুয়া বলে? শবনম না থাকলে কে এরকম আদা লেবু মিশিয়ে ভালো করে চা বানিয়ে দিবে? অবাক হয়ে সারাক্ষণ কে তাকিয়ে থাকবে প্রলয়ের দিকে? সুযোগ পেলেই প্রলয়ের পাঞ্জাবিকে শুকবে প্রলয়ের ঘ্রাণ নেওয়ার জন্য। কোনো কিছু দেওয়ার বাহানায় আলতো করে প্রলয়ের হাত ছুঁয়ে দিতে চাইবে কে? কাল শবনম অন্যের ঘরে যাবে, একটা স্বাক্ষর দিয়ে শবনম আজীবনের জন্য শ্রাবণের হয়ে যাবে। প্রলয় নিজের চোখে দেখবে শ্রাবণের বাঁ পাশে শবনম বসে আছে। কিভাবে সহ্য করবে প্রলয় এই দৃশ্য? কত রাত নিজের অজান্তে প্রলয় স্বপ্ন দেখেছে শবনমকে, আর বুঝি সেই স্বপ্ন দেখতে পারবে না প্রলয়। কাঁদছে প্রলয়, কেন তার ভাগ্য এত খারাপ হলো? বারবার আল্লাহকে ডেকে বলছে প্রলয়। আল্লাহ, কেন এরকম ভাগ্য দিয়ে পাঠালে আমাকে দুনিয়ায়? শবনমকে কেন আনলে আর জীবনে? কি ক্ষতি হতো আর কয়েকদিন পর শবনম এলে? অন্তত আমার মৃত্যুর পর আসতো সে। এই প্রথম প্রলয়ের ভীষণ অভিমান হলো। ব্রেন ক্যান্সার হয়েছে বলে নিজের ওপর ভীষণ রাগ হলো। কি ক্ষতি হতো যদি তার ব্রেন ক্যান্সার না হতো? তাহলে তো শবনমকে প্রলয় নিজের করে নিতে পারত। এরকম করে নিজের ভালোবাসাকে তুলে দিত না অন্যের হাতে। রুমের সব জানালা খুলে দিল প্রলয়। হু করে ঠান্ডা বাতাস ঢুকেছে রুমে, প্রলয়কে কাঁপিয়ে দিচ্ছে সেই বাতাস। একটা পাতলা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে প্রলয় জানালার সামনে। ঠান্ডা বাতাসকে উদ্দেশ্য করে প্রলয় বলল, এই শীত আমাকে আর কি কষ্ট দেবে? আর বুকের ভেতরে যে আমি একটা কষ্টের পাহাড় বয়ে বেড়াচ্ছি। ঠান্ডায় প্রলয়ের কাঁপুনি চলে এলো, তবুও প্রলয় সরল না। সিদ্ধান্ত নিল সারা রাত দাঁড়িয়ে থাকবে এখানে। প্রলয় দেখতে চায় শরীরের কষ্ট বেশি পীড়া দেয় নাকি মনের কষ্ট। রাত 2টোর দিকে শ্রাবণরা নিজেদের বাড়ি চলে এলো। ড্রয়িং রুমে শ্রাবণের বন্ধুরা সবাই বসে গেছে কাঠ খেলতে। শ্রাবণ সোফায় সোজা হয়ে শুয়ে রইল। শ্রাবণী সবার জন্য চা বানাতে গেল। এই শীতের রাতে সবাই ঘন ঘন চা খাবে জানাচ্ছে শ্রাবণী। এক ফ্লাক্স চা বানিয়ে শ্রাবণের পাশে রেখে সবার উদ্দেশ্যে বলল, এখানে চা আছে, এখানে মুড়ি, এই কৌটায় বিস্কিট, ফ্রিজে খাবার আছে। খিদে পেলে ওভেনে গরম করে খেয়ে নেবেন সবাই। খবরদার, আমাকে আর ডাকবেন না কেউ। শ্রাবণ ভেংচি কেটে বলল, তোকে ডাকতে বয়েই গেছে। কাল থেকে আমার বউ থাকবে, আমার বউয়ের হাতের চা খাবো আমরা। তোর হাতের এরকম বাজে চা খেয়ে দেখে জিভ পচে গেছে, যা ভাগ। শ্রাবণী রাগলো না, বরং হেসে ফেলল ফিক করে ভাইয়ের কথা শুনে। তারপর চলে গেল নিজের রুমে। মেহেদি পড়ার পর শবনম শুয়ে পড়ল। শবনমের মা সায়েদা বেগম ও শবনমের সাথে শুয়েছেন। বারবার মেয়েকে জড়িয়ে ধরে বলছেন, বড় ভাগ্য করে জন্মেছিস তুই। তা না হলে এত বড় ঘরে তোর বিয়ের কথা তো আমি ভাবতেও পারতাম না রে। ওরা কি ভালো মানুষ, কি অমায়িক ভাব একবার।
মায়ের কথাগুলো শবনমের কানে ঢুকছে না। শবনম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইতিমধ্যে, আগের বারের মতো এবারও পালিয়ে যাবে পার্লার থেকে কেউ কিছু বোঝার আগে। যদিও শ্রাবণের জন্য কিছুটা মায়া হলো শবনমের, কিন্তু কিছু করার নেই তার। সকাল থেকে শবনমের বুক কাঁপছে দুরু দুরু করে। শেষবারের মতো প্রলয়কে দেখতে ইচ্ছে করছে একবার। প্রলয় রুম থেকে বের হয়নি এখনো। শবনম সবার অলক্ষ্যে রুম থেকে বের হয়। প্রলয় রুমের দরজার সামনে গিয়ে এদিক ওদিক তাকালো শবনম। কাউকে দেখা যাচ্ছে না কোথাও। শবনম দরজায় টোকা দিল, দুবার একসাথে, তারপর একবার, আবার দুবার একসাথে, তারপর একবার। প্রলয় সারা রাত ধরে দাঁড়িয়ে আছে জানালার সামনে। ঠান্ডায় শরীর কাঁপছে, নিজেকে নিজের মনে হচ্ছে আস্ত একটা ডিপ ফ্রিজ। দরজায় টোকা পড়ার শব্দ শুনে প্রলয়ের হুঁশ এলো। কোনো মতে টলতে টলতে দরজার সামনে এলো। দরজা খুলতেই শবনম হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। প্রলয় অপলক তাকিয়ে রইল শবনমের দিকে। শবনমের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে লাগলো। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রলয় সেদিকে তাকিয়ে রইল। অশ্রুপোটা শবনমের গাল বেয়ে চিবুকে এসে স্থির হলো, তারপর টুপ করে ঝরে পড়ল। হাত বাড়িয়ে প্রলয় হাতে নিল, তারপর ড্রয়ার থেকে জিপলক ব্যাগটা নিয়ে ব্যাগে জমিয়ে রাখলো। শবনম প্রলয়ের দিকে তাকিয়ে দেখলো প্রলয় আগের চাইতে রোগা হয়ে গেছে। অবাক হলো শবনম ভীষণ। এক রাতে মানুষটার এত করুণ অবস্থা কেন? কেন ভাগ্য এত বিরূপ হলো শবনমের? কি ক্ষতি হতো যদি প্রলয় শবনমকে ভালোবাসতো? শবনমের কাছে এসে প্রলয় বলল, চলে যাও শবনম, আজ তোমার বিয়ে। আমার সাথে এক রুমে তোমাকে দেখলে কেউ খারাপ ভাবতে পারে। চলে যাও। প্রতিবাদ জানানোর কোনো সাহস নেই শবনমের। যেমন ভগ্ন হৃদয় নিয়ে এসেছিল তেমনই ভগ্ন হৃদয় নিয়ে বের হয়ে গেল প্রলয়ের রুম থেকে। দু চোখ ভরে প্রলয়কে দেখার স্বাদ মিটল না শবনমের। সকাল 9টায় রাহেলা বানু শবনমকে পার্লারে পাঠালেন। শবনমের সাথে পার্লারে যাবার মতো কেউ নেই এই মুহূর্তে। রাহেলা বানু কিছুটা ব্যতীত হলেন। আহারে, মেয়েটার বিয়ে অথচ কেউ নেই যে মেয়েটাকে পার্লারে নিয়ে যাবে। শবনম মনে মনে এই সুযোগটাই চাচ্ছিল। ড্রাইভার শবনমকে নামিয়ে দিয়ে চলে এলো। পার্লারের রিসেপশনে কিছুক্ষণ বসে রইল শবনম। 10 মিনিট বসে থেকে শবনম বের হলো। পার্লারের মেয়েটাকে বলে গেল, আমার একটু কাজ আছে, কাজ সেরে আসছি। বুকের ভেতর কি অজানা ব্যথা শবনমকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে একা শবনম জানে। কি অদ্ভুত ভালোবাসা! কেন মানুষের জীবনে এলো এই ভালোবাসা? কেন ঝড়ের মতো এসে সাজানো জীবনের সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যায়? কে দেবে এই উত্তর? ভাবতে ভাবতে আনমনা হয়ে রাস্তা ক্রস করছিল শবনম। বাম পাশ থেকে একটা গাড়ি ফুল স্পিডে আসছে। শবনম খেয়াল করলো না। খেয়াল হলো শবনমের শক্ত হাতে হ্যাকসাটা এক টান খেয়ে। মুহূর্তে বুঝতে পারলো শবনম কি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল এই মুহূর্তে। কলিজা ধুকপুক করতে লাগলো শবনমের। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে সে। এত বড় একটা দুর্ঘটনা থেকে কে বাঁচিয়েছে তার দিকে ফিরতে গিয়ে শবনম বিস্ময়ে হয়ে রইল। শ্রাবণ দাঁড়িয়ে আছে হাসি মুখে। শ্রাবণকে শবনম আশা করেনি এখানে। শবনমের এরকম হতভম্ব অবস্থা দেখে শ্রাবণ হেসে ফেলল, তারপর বলল, কোথায় যাচ্ছিলে এরকম আনমনা হয়ে বলো তো? তুমি তো দেখছি আমাকে বিপত্তিক করতে চাও। এরকম অসতর্ক হয়ে কেউ চলাফেরা করে রাস্তায়? শবনমের বলার মতো কিছুই ছিল না। কি জবাব দিবে শ্রাবণকে? শ্রাবণ শবনমের হাত ধরে রাস্তা পার করে দিল। পার্লারের সামনে যেতে শবনম জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন? শবনমের প্রশ্ন শুনে শ্রাবণ মাথা নিচু করে ফেলল। শবনম দেখলো শ্রাবণের গাল নাক লাল হয়ে উঠেছে। শবনম আশ্চর্য হলো, এত লজ্জার কি আছে? মাথা নিচু করে শ্রাবণ জবাব দিল, আমি এসেছি তোমাকে দেখতে। সেজে গুজে আমার বউ বের হবে, তার মুখ সবার আগে আমি দেখতে চাই, তাই এসেছি এখানে। শবনম কিছু বলল না আর সোজা পার্লারে ঢুকে গেল। শবনম যেতেই শ্রাবণের মুখে মুচকি হাসি ফুটে উঠল। প্রলয় রুম থেকে বের হলো কন্যা বিদায়ের সময়। বধূ বেশে শবনমকে দেখার প্রলয়ের ছোটখাটো একটা স্টক হবার জোগাড়। এই মেয়ে এত সুন্দর কেন? বধূ সাজে কেন মেয়েটাকে এত বেশি ভয়ঙ্কর সুন্দর লাগছে? প্রলয়ের মনে হলো হঠাৎ করে অনেক বড় ভুল করে ফেলেছে প্রলয়। এই মেয়েটা একেবারে তার হতো, যে কিনা প্রলয়কে ভালোবাসতো নিজের চাইতে বেশি। এই মেয়েটা লম্বা চুল প্রলয় বিনুনি করে দিত। সময়ে অসময়ে এই মেয়েটার চুলের খোপা খুলে দিত প্রলয়। রুটি বানাতে গেলে মেয়েটাকে রাগিয়ে দেওয়ার জন্য গালে আটা মাখিয়ে দিত প্রলয়। মেয়েটা রাগ করলে চুমু খেয়ে খেয়ে তার রাগ ভাঙাতো প্রলয়। গভীর রাতে না আর ভাবতে পারলো না প্রলয়। আর কিছু ভাববে না সে। শবনম কাঁদবে না বলে ঠিক করে রেখেছিল, কিন্তু প্রলয়কে দেখে হঠাৎ করে আর নিজেকে সামলাতে পারেনি। মনে মনে প্রলয় বলল, কেঁদো না শবনম, শুধু শুধু চোখের পানি ফেলো না। আমার মতন দুর্বল মানুষের জন্য কাঁদতে নেই।
সৃষ্টিকর্তা আমাকে সেই ক্ষমতা দেয়নি। আমি খুবই তুচ্ছ প্রাণী। শ্রাবণের বুক ফেটে যাচ্ছে। প্রলয় ভাই তার হয়নি বলে যতটা কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে নিজের ভালোবাসার মানুষকে প্রলয় ভাই পায়নি বলে। সৃষ্টিকর্তাকে জিজ্ঞাসা করলো শ্রাবণী, এ কোন খেলা খেলছো তুমি ওপরে বসে? আমি প্রলয় ভাইকে না পাই আমার আফসোস নেই, কিন্তু প্রলয় ভাইকে কেন তার ভালোবাসার মানুষকে দিলে না খোদা? দুটি হৃদয় এভাবে কেন ভেঙে দিলে তুমি? আজকের দিনটা শ্রাবণের জন্য অন্যরকম, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। শ্রাবণ শেরওয়ানি খুলে বাসর ঘরে সাজানোর কাজে লেগে গেল। শ্রাবণের বন্ধুরা সবাই হা হয়ে শ্রাবণের কর্মকাণ্ড দেখছে। তামিম এসে একবার ধমকে ধামকে বলল, শ্রাবণ, দুনিয়ায় মনে হয় একা তুই বিয়ে করেছিস, তাই নিজের বাসর নিজে সাজাচ্ছিস। লজ্জা করে না বেটা তোর? কোথায় আমরা সাজাবো তা না, উল্টো তুই এসে মাতব্বরি করা শুরু করে দিয়েছিস। বলেই আড্ডা থেকে শুরু করে সব কাজে কি আমরা সবাই তোর হুকুমেই চলবো নাকি? আজকে অন্তত আমাদের দায়িত্ব দিতি। বিয়ে তো আমিও করেছি, কই আমি তো তোর মতো না। এত বেহায়া কেন তুই? মুরব্বী আত্মীয় স্বজনেরা এসে শ্রাবণের এই কাজ দেখে কেউ কেউ শ্রাবণকে বেহায়া নির্লজ্জ ছেলে বলে আখ্যা দিলেন। শ্রাবণ কারোর কথায় কান দিল না। শবনম শ্রাবণের এই বেহায়াপনার কথা শুনে লজ্জায় মরে যাচ্ছে যেন। শ্রাবণের মধ্যে উৎসাহের শেষ নেই। ইতিমধ্যে রুমের সব আসবাবপত্র বের করে ফেলেছে বন্ধুদের দিয়ে। পুরো রুম সাজিয়েছে ময়ূরের পালক দিয়ে। বিছানার পায়ের পাশটা সাজানো হয়েছে ময়ূরের পালক দিয়ে। দেখে মনে হচ্ছে যেন কোনো ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে। পুরো রুমে নীল বেগুনি লাইটিং, তাজা গোলাপের সুবাসে পুরো রুম সুবাসিত। পুরো ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে গালিচা বানানো। শ্রাবণের এক কথা, বাসর রাত তো জীবনে একবার আসবে, বাসর ঘরও জীবনে একবারই সাজাবো। সেটা কেন অন্যদের পছন্দ মতো সাজাবো আমি? আমার স্পেশাল রাতকে স্পেশাল করে সাজাবো আমার যেভাবে পছন্দ। শবনমের মাথা ধরে আছে। এ বাড়িতে আসার পর থেকে একটানা মানুষের প্রশ্নের জবাব দিয়েই যাচ্ছে শবনম। শ্রাবণদের আত্মীয়রা অনবরত প্রশ্ন করেই যাচ্ছে শবনমকে। বিরক্তি চেপে রেখে শবনম জবাব দিচ্ছে। শ্রাবণী বুঝতে পারল শবনমের বিরক্তির ভাব। যে মেয়েটা সদ্য নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে এসেছে তার মানসিক অবস্থা কতটা ভালো হতে পারে শ্রাবণী বুঝে, আর কেউ না বুঝলেও। আর শবনমের জন্য তো বিষয়টা বেশি সিরিয়াস। শ্রাবণী এসে বলল, অনেক হয়েছে, ব্যাস এবার ভাবি একটু বিশ্রাম নেবে। শ্রাবণীর ছোট চাচি বললেন, কেন রে শ্রাবণী, প্রতিদিন তো আর আমরা এসে বসে থাকবো না নতুন বউয়ের সাথে কথা বলার জন্য। আজকেই তো সবাই একটু বিরক্ত করবে, আজকে একটু কষ্ট দিবে সবাই। তুই এভাবে সবাইকে তাড়িয়ে দিচ্ছিস কেন? শ্রাবণী ছোট চাচির দিকে তাকিয়ে বলল, কোথায় তোমরা মানুষটাকে একটু রিল্যাক্স করতে দেবে? আজকে তার জীবনের অন্যতম একটা দিন। আজকের দিনে তার ভীষণ মন খারাপ। একমাত্র সে জানে কাকে রেখে এসেছে সে, কাকে ছেড়ে কার কাছে এসেছে। তার ভেতরে যে আগুন জ্বলছে তা সামলানোর জন্য তাকে একটু স্পেস দেবে। অথচ তোমরা কি অমানবিক আচরণ করছো চাচি? শবনম বুঝতে পারল শ্রাবণী কি বোঝাতে চাইছে। এই বিব্রতকার পরিস্থিতি থেকে শবনমকে মুক্ত করার চেষ্টা করায় শবনম খুবই কৃতজ্ঞ হলো। শ্রাবণী কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে নিয়ে এলো শবনমকে। রুমের দরজা বন্ধ করে দিয়ে শবনমকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। শবনম ভীষণ অবাক হলো। শ্রাবণীকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে তোমার? কাঁদতে কাঁদতে শ্রাবণী বলল, কেন এরকম করলে ভাবি? কেন মেনে নিলে? প্রলয় ভাইকে কেন ছেড়ে এলে তুমি? নিজের ভালোবাসার মানুষকে রেখে আসতে কি কষ্ট আমি জানি ভাবি। কেন রাজি হলে প্রলয় ভাইয়ের কথাতে? শবনম নিজেকে জোর করে শক্ত করলো। কিছুতেই কাঁদবে না বলে নিজেকে বোঝাতে লাগলো। ধাতস্থ হয়ে বলল, সে তো আমার না বোন, সে তোমার। শ্রাবণী বিস্মিত হলো শবনমের কথা শুনে। শবনমের দিকে চোখ বড় করে তাকিয়ে বলল, কি বলছো ভাবি? শবনম নিজেও বিস্মিত, কিন্তু প্রলয় তাকে যা বলেছে তাই বলল সে শ্রাবণীকে। প্রলয় তো আমাকে বলেছে ও তোমাকে ভালোবাসে। ভাবি, আমার মাথায় ঢুকছে না কিছু। আমি ওইবার যখন খালার বাসায় গেলাম, প্রলয় ভাইকে নিজের ভালোবাসার কথা বলতেই সে হেসে উড়িয়ে দিল। আমাকে বলল সে তোমাকে ভালোবাসে, আমাকে বোন ভাবে সে। বিশ্বাস করো ভাবি, আমি তখন লজ্জা পেয়েছি শুনে। আমি তাকে স্বামী রূপে পেতে চাই, আর সে আমায় বোন ভাবে। নিজেকে নিজের ভীষণ নিচু মনে হয়েছিল। শবনম কি বলবে ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চুপ থেকে শ্রাবণী বলল, কোথাও কিছু একটা ভুল হয়েছে ভাবি। প্রলয় ভাই নিশ্চয়ই অন্য কাউকে ভালোবাসে, তাই আমাদের এখানে বোকা বানিয়েছে। শবনমের বিশ্বাসের পৃথিবী যেন হঠাৎ করে ভেঙে গেল।
প্রলয় কি তবে এভাবে শবনমের হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল? শবনমের মনে হলো যাকে সে দেবতা ভাবত সে আসলে অপদেবতা। এত বড় একটা ধাক্কা খাবে শবনম ভাবিনি কখনো। এবার চাঁদ উতলে পড়া যোচনা। শ্রাবণের আজ নিজেকে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। নিজের হাতে 2 কাপ কফি বানিয়ে শ্রাবণ বারান্দায় নিয়ে রাখলো। শবনমকে নিয়ে শ্রাবণী রুমের দিকে আসছে। শবনমের বুকের ভেতর দুরু দুরু করে কাঁপছে। ইতিমধ্যে শ্রাবণী শবনমের পরনের ভারী শাড়ি গহনা চেঞ্জ করে নিতে বলেছে। চেঞ্জ করার পর শবনমের মনে হচ্ছে আজ তো একটা পাথর নেমে গেছে যেন ওর শরীর থেকে। শবনম পরেছে একটা হালকা কাজের জামদানি শাড়ি, কলাপাতা রঙের শাড়িতে শবনমকে মনে হচ্ছে যেন বনের রানী। চুলে মস্ত এক খোপা, ঠোঁটে লাল লিপস্টিক। রুমে ঢুকে শবনম কাউকে দেখতে পেল না। ঘড়িতে রাত 12:30। শবনম বুঝতে পারছে না কি করবে। শ্রাবণ কোথায় গেছে শবনম বুঝতে পারছে না। সে কি শ্রাবণের জন্য অপেক্ষা করবে নাকি ঘুমিয়ে যাবে? ভাবতে ভাবতে বারান্দাকে পিছু দিয়ে দাঁড়িয়ে রুমের ডেকোরেশন দেখতে লাগলো শবনম। কেমন স্বপ্নপুরীর মতো লাগছে শবনমের কাছে রুমটা। যেন এক মায়ার জগতে পা দিয়েছে শবনম। ইস, এত সুন্দর কেন রুমটা? শবনম মুগ্ধ হয়ে দেখছে। ঠিক তখনই শ্রাবণ পা টিপে টিপে রুমে এলো। তারপর শবনমের কানের কাছে এসে ভাও বলে চিৎকার করে উঠল। ভয় পেয়ে শবনম তার স্বরে চেঁচাতে লাগলো। তড়িঘড়ি করে শ্রাবণ শবনমের মুখে হাত দিয়ে চেপে ধরল। শবনমের জন্য কলিজা পানি শুকিয়ে গেছে। ভীষণ ভয় পেয়েছিল শবনম। শবনমের হাত ধরে শ্রাবণ নিয়ে গেল বারান্দায়। বারান্দায় বড় বড় রক্তের মতো লাল গোলাপ ফুটে আছে। একপাশে সাদা ফুল, কয়েকটা মানি প্লান্টের গাছও আছে। বারান্দায় একটা ছবি লাগানো, একটা চাঁদের ছবি। চাঁদের আলোয় সমুদ্রের কালো জল ঝলমল করছে। বালুর তীরে পড়ে আছে কয়েকটি লাল গোলাপ, যেন তীব্র অবহেলায় প্রমাণ স্বরূপকেও ফেলে রেখেছে। কি অপূর্ব একটা দৃশ্য! এই ছবি যে তুলেছে তাকে বেস্ট ফটোগ্রাফার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এই ছবির দিকে তাকিয়ে 101টা অপরাধ ক্ষমা করে দেওয়া যায়। শ্রাবণ একটা কফির মগ শবনমের দিকে বাড়িয়ে দিল। শবনম কফির মগ হাতে নিল। তারপর আলতো একটা চুমু দিল কফিতে। বাইরে শীত বেশ ঝাঁকিয়ে পড়েছে। শ্রাবণ একটা চাদর এনে শবনমের গায়ের ওপর দিয়ে দিল। শবনম দেখল শ্রাবণের হাত পা শীতে কাঁপছে। শ্রাবণ দাঁড়িয়ে আছে আকাশি রঙের একটা পাঞ্জাবি পরে, পায়ে স্যান্ডেল নেই। শবনম আনমনে হাসলো। অথচ এখন প্রলয় হলে শবনম বলতো, আপনিও আমার সাথে চাদরের নিচে আসুন। এক চাদরের নিচে দাঁড়াই দুজনে। কিন্তু শ্রাবণকে বলতে পারছে না। প্রলয়ের কথা মনে পড়তেই তিক্ততায় মন ভরে গেল। না, আর ভাবে না প্রলয়কে। কেন ভাবে সে প্রলয়কে? প্রলয় কেউ না, প্রলয় একজন মিথ্যেবাদী, প্রতারক। দুজনের সাথে প্রতারণা করেছে। শবনমের স্ত্রীর বিশ্বাস প্রলয় অন্য কোনো মেয়েকে ভালোবাসে, আর এজন্যই শবনম আর শ্রাবণের হাত থেকে বাঁচতে এরকম মিথ্যে কথা বলেছে। শবনমের দিকে তাকিয়ে শ্রাবণ বলল, মহান সৌন্দর্যের মুখোমুখি হলে এক ধরনের তীব্র হাহাকার মনের ভিতর আপনা আপনি জন্মায়। সৌন্দর্যের উচ্চ সন্ধানে ব্যাকুলতা জাগে। শবনম জিজ্ঞাসা করলো, কি বললেন? শ্রাবণ জবাব দিল না। হুমায়ুন আহমেদ স্যারের কথাটা শ্রাবণের কাছে আজ ধ্রুব সত্য বলে মনে হচ্ছে। এত সুন্দর না হলেও তো পারত মেয়েটা। শবনম বলল, এই ছবিটা কার তোলা? শ্রাবণ মাথা ঝাঁকিয়ে বলল, এই অধমের তোলা ম্যাডাম। শবনম মুচকি এসে বলল, এত সুন্দর ছবি আমি আগে দেখিনি। আমার মনে হচ্ছে এই ছবির দিকে তাকালে কারো 101টা অপরাধ অনায়াসে ক্ষমা করে দেওয়া যাবে। শ্রাবণ হেসে উঠে বলল, তাহলে তো ভালো খবর। আমি কোনো ভুল করলে তোমাকে এই ছবির সামনে এনে দাঁড় করিয়ে দিব। তুমি এদিকে তাকিয়ে আমার ভুল ক্ষমা করে দিবে। শবনম হাসলো শ্রাবণের কথা শুনে। শ্রাবণ বলল, চলো ঘুমাবে। শবনম কিছুটা আতঙ্কিত হলো শ্রাবণের কথায়। বিছানায় গেল। শ্রাবণ অন্য কিছু চেয়ে বসবে না তো? যদি চুমু খেতে আসে? শবনমের ভাবনা শেষ হবার আগে শ্রাবণ হুট করে একটা চুমু খেলো শবনমের কপালে। ভয়ে লজ্জায় শবনমের গাল লাল হয়ে গেল। হেসে উঠে শ্রাবণ বলল, ভয় পেও না, আর কিছু চাইবো না। আমি শুধু তোমাকে পেতে চেয়েছি, তোমাকে পেয়েছি। এর চেয়ে বেশি আর কিছুই চাওয়ার নেই। শবনমের যেন পা নড়ছে না। লজ্জায় শবনমের ইচ্ছে করলো মাটির সাথে মিশে যেতে। শবনমের লজ্জা টের পেয়ে শ্রাবণ হঠাৎ করে শবনমকে কোলে তুলে নিল। আরো বেশি লজ্জা পেয়ে শবনম চোখ বন্ধ করে ফেলল। বিছানায় শবনমকে শুয়ে দিয়ে শ্রাবণ নিজেও শুয়ে পড়ল। মেয়েটা ভীষণ নার্ভাস, শ্রাবণ বুঝতে পারছে। শ্রাবণ ঠিক করলো শবনমকে সময় দেবে কিছুটা। শ্রাবণ শবনম শুয়ে পড়ল। কেউ ভাবতেও পারেনি ভোরের আলো ফোটার আগে কি ভীষণ দুঃসংবাদ এসে হাজির হবে তাদের জীবনে। আজকের দিনটা প্রলয়ের জীবনের একটা অন্যতম কষ্টের দিন। প্রলয় বসে আছে জানালার পাশের চোপায়।
প্রথম যেদিন প্রলয় জানতে পেরেছিল তার ব্রেন ক্যান্সার, প্রলয় তেমন একটা দুঃখবোধ হয়নি। প্রলয় ভাগ্য বলে মেনে নিয়েছে। ক্যান্সার ধরা খাওয়ার এতদিন পরেও প্রলয় কাউকে জানায়নি তার অসুস্থতার কথা। প্রলয় জানে কি ভীষণ কষ্টের দিন সে কাটিয়েছে। মাথা ব্যথায় মাথা যেন ছিঁড়ে যেত প্রলয়ের। প্রলয়ের রুমের দরজা বন্ধ করে পশুর মতো কাতরাত রুমের ভেতর। মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলতো, আবার জ্ঞান ফিরিয়ে টের পেত প্রচণ্ড মাথা ব্যথা। সেই কষ্ট থেকে মুক্তি পেতে প্রলয় কখনো ভাবেনি আত্মহত্যা করার কথা, অথচ আজকে প্রলয়ের কেন জানি ভীষণ রকমের ইচ্ছে করছে আত্মহত্যা করতে। প্রলয়ের মাথা ভর্তি চুল, এক মাথা চুল নিয়ে প্রলয়ের মধ্যে সবসময় একটা আনন্দ অনুভব হতো। প্রলয়ের মায়ের ভীষণ পছন্দের প্রলয়ের চুল। সময় পেলেই তিনি বাটিতে করে তার নারকেল তেল গরম করে আনেন ছেলের মাথায় লাগিয়ে দিতে। মায়ের এত পছন্দের চুল পড়ে যাবে থেরাপি দিলে, তাই প্রলয় কখনোই রাজি ছিল না কেমোথেরাপি দিতে। মা যদি দেখতো তার ছেলে ন্যাড়া হয়ে গেছে, তবে মা কি ভীষণ কষ্ট পেত তা প্রলয় জানে শুধু। গড়পড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়। বন্যা মারা যাওয়ার পর মায়ের বেঁচে থাকার একমাত্র কারণ ছিল প্রলয়। শুধু একথা ভেবেই প্রলয় পারেনি মাকে জানাতে ক্যান্সারের কথা। কিভাবে বলতো সে মাকে? মা যদি জানতো তার ছেলে কিছুদিন পর মারা যাবে, তবে তো মা প্রলয়ের আগেই মরে যেত শোকে শোকে। মায়ের কষ্ট ভরা মুখ প্রলয় কিভাবে দেখতো? কিন্তু কেন যেন আজকে বুকের ভেতর একটা সূক্ষ্ম ব্যথা প্রলয়কে মদত দিচ্ছে আত্মহত্যা করতে। আচ্ছা, শবনম এখন কি করছে? শবনম আর শ্রাবণ কি জেগে আছে? ওরা নিশ্চয়ই এখন গল্প করছে দুজনে। প্রলয় কল্পনায় দেখতে পেল সে আর শবনম বসে আছে বিছানায়। ফুলে ফুলে বিছানা ভরে আছে। এত ফুলের মধ্যেও শবনমকে মনে হচ্ছে একমাত্র তাজা গোলাপ। হঠাৎ করে প্রলয়ের মনে হলো কল্পনাতে নয়, সত্যি সত্যি শবনম আছে এখানে। ওই তো বসে আছে শবনম বিছানায়। শবনম যেন হাসছে প্রলয়ের দিকে তাকিয়ে। শবনম কি তাকে ডাকছে হাতছানি দিয়ে? হ্যাঁ, ডাকছে তো। শবনম ফিরে এসেছে তার কাছে। আজ প্রলয় শবনমকে সত্যি কথা বলবে। শবনমকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলবে কি ভীষণ ভালোবাসে সে শবনমকে। আজ সারা রাত শবনমকে বুকে এভাবে জড়িয়ে রাখবে প্রলয়। প্রলয় বসা থেকে উঠতে পারছে না, মাথা ব্যথার চোটে দৃষ্টি যেন ঘোলাটা হয়ে আসছে। প্রলয় কিভাবে যাবে শবনমের কাছে? ওই যে তার শবনম তাকে ডাকছে হাতছানি দিয়ে। কিভাবে আজও সে শবনমকে ফিরিয়ে দেবে? ওই তো টেবিলের ওপর শবনমের জন্য লেখা একটা চিঠি আছে। শবনম যদি বিশ্বাস না করে এখন প্রলয়ের কথা, তবে এই চিঠিও দেখাবে প্রলয়কে। প্রলয় জোর করে উঠতে গেল, কিন্তু পারল না। প্রলয়ের মনে হলো অদৃশ্য কেউ একজন আছে যে চায় না প্রলয় শবনমের কাছে যাক। সে চায় না প্রলয় শবনমকে ভালোবাসি বলুক। কিন্তু আর কত প্রলয় শবনমকে ফিরিয়ে দেবে? মাথাটা কি আজকে ছিঁড়ে পড়ে যাবে? এত তীব্র ব্যথা হচ্ছে কেন আজকে? হামাগুড়ি দিয়ে প্রলয় এগিয়ে যেতে লাগলো শবনমের দিকে। কি আশ্চর্য! প্রলয় যতই শবনমের দিকে এগোচ্ছে, শবনম যেন ততই ঘোলাটে হয়ে যাচ্ছে প্রলয়ের কাছে। প্রলয় দ্রুত উঠে দাঁড়াতে গেল জোর করে। শবনমকে আটকাতে হবে, কিন্তু পারল না। দাঁড়ানো থেকে ধপ করে পড়ে গেল ফ্লোরে। চোখ বন্ধ করে হাঁপাতে হাঁপাতে প্রলয় এগিয়ে আসতে লাগলো হামাগুড়ি দিয়ে। মাথার ভেতর ধপ ধপ শব্দ শুনতে পাচ্ছে প্রলয় স্পষ্ট। এইটুকু পথ হেঁটে আসলে যেখানে 10 কদমের বেশি না, প্রলয়ের মনে হচ্ছে সেটা যেন আজ 10 মাইল দূরত্ব মনে হচ্ছে। বিছানার কাছে এসে প্রলয় খাটের পায়ের সাথে চোট পেল। চোখ মেলে তাকালো প্রলয়, কিন্তু শূন্য বিছানা, নেই কোথাও কেউ নেই। শবনম নেই কোথাও। একেই হয়তো বলে শূন্য শয্যা, মিথ্যা স্বপ্ন। টলমল করতে করতে প্রলয় উঠে দাঁড়ালো। তার পরপরই প্রলয় পড়ে গেল, প্রচণ্ডভাবে আঘাত পেল এক পাশে রাখা কাচের টেবিলের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল টেবিলের কাজ। স্রোতের মতো গড়িয়ে যেতে লাগলো রক্ত। ইস, মৃত্যু আগ পর্যন্ত মানুষ জানে না মৃত্যু কত কাছে। আজকের ভোরটি অন্য দিনের থেকে আলাদা। রাহেলা বানুর আজকে ঘুম ভেঙেছে বন্যা আর বন্যার বাবাকে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার পর থেকেই রাহেলা বানু অস্থির হয়ে আছেন। বন্যার মৃত্যুর পর কখনো তিনি বন্যাকে স্বপ্ন দেখেননি, অথচ আজকে হঠাৎ স্বপ্ন দেখলেন বন্যা এসেছে, এর সাথে বন্যার বাবা। কোথাও একটা ফুলবাগানে তার বাবা মেয়ে বসে আছেন। বন্যার মধ্যে অস্থিরতা কিসের যেন, মনে হচ্ছে কার অপেক্ষায় আছে সে। একটু পর দেখলেন প্রলয় গিয়ে হাজির হলো সেখানে। সাথে সাথে বন্যার অস্থিরতা আনন্দের রূপ নিল। ঘুম ভাঙলো বন্যাকে ডাকতে ডাকতে তার। রাহেলা বানু নামাজ পড়ে বারান্দায় দাঁড়ালেন। প্রলয়ের রুমে গিয়ে প্রলয়কে বলতে হবে স্বপ্নের কথা। মর্জিনা চা বানিয়ে রেখেছে। রাহেলা বানু ঠিক করলেন আজকে চা ছেলে আর মা মিলে বারান্দায় বসে খাবে।
প্রলয়ের রুমের বাইরে এসে রাহেলা বানু চমকে উঠলেন। রক্তের ধারায় ভেসে যাচ্ছে সব। রাহেলা বানু চিৎকার দিয়ে জ্ঞান হারালেন। সকাল হতেই শ্রাবণদের বাসায় সবাই প্রলয়দের বাসায় চলে এলো। শবনম বুঝতে পারছে না কি হয়েছে, কেন এভাবে এত সকালে নিয়ে এসেছে শ্রাবণ। ভেতরে ঢুকে দেখতে পেলেন মানুষের ভিড়। শবনমের বুকের ভিতর কেঁপে উঠল। প্রলয়ের নিথর দেহ পড়ে আছে চাদর দিয়ে ঢাকা। শবনম কি করবে? কাঁদবে গলা ছেড়ে, নাকি ছুটে গিয়ে জড়িয়ে ধরবে? আচমকা শবনম শ্রাবণকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শ্রাবণ কি করবে বুঝতে পারছে না। প্রলয় নেই, শ্রাবণ এটা ভাবতে পারছে না। সব যেন একটা মিথ্যা মায়া, একটু পর এই মায়া কেটে যাবে। শ্রাবণী যেন পাথর হয়ে গেছে, গলা দিয়ে কান্না আসছে না ওর। নিজের গালে নিজে চর বসালো, চুল টেনে ধরলো, কিন্তু কান্না আসছে না তবুও। আল্লাহকে বলল, আল্লাহ একটু কাঁদার শক্তি দাও আমাকে। আমি আজকে কাঁদতে চাই, জীবনের সব কান্না আমি আজকে কাঁদতে চাই। কি অদ্ভুত ভালোবাসা। রাহেলা বানুর স্বপ্নের ব্যাখ্যা পেলেন। মর্জিনা এনে শবনমের হাতে প্রলয়ের লেখা চিঠি দিল। খামের ওপরে লেখা, আমি তোমার গল্প হব শবনম। না, শ্রাবণ মোটো হিংসা করলো না এটা দেখে। শবনমের হাত কাঁপছে। কেউ কেউ এভাবে গল্প হয়েও থাকে চলে গিয়ে।